ছিল তার রিকগনিশন নিশ্চয়ই সিরাজ ভাই চিরজীবন বহন করবেন। তা মাননীয় মন্ত্রী মহোদয় কিছুক্ষণ পরে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে আমাদের সেমিনারের মূল প্রতিবদ্ধ বিষয় সম্বন্ধে কিনোট কিনোট স্পিকার হিসেবে ডক্টর ফুরকান সরকারকে অনুরোধ করছি তার প্রেজেন্টেশন প্রেজেন্ট করার জন্য। ফুরকান সরকার, ইঞ্জিনিয়ার ফুরকান সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডুয়েট। থ্যাংক ইউ ইঞ্জিনিয়ার আতিকুর রহমান ভাই। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আইবি কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ আইবি কর্তৃক আয়োজিত আজকের সেমিনারে উপস্থিত আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি, মাননীয় মন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারদের আর উপস্থিত আছেন লুকমান হোসেন মিয়া স্যার, সচিব, মিনিস্ট্রি অফ টেক্সটাইল অ্যান্ড জুট। উপস্থিত আছেন ইঞ্জিনিয়ার নুরুল হুদা স্যার, সভাপতি আইবি। ইঞ্জিনিয়ার নুরুজ্জামান সহসভাপতি আইবি। উপস্থিত আছেন টেক্সটাইল সমাজের অন্যতম অভিভাবক ইঞ্জিনিয়ার শফিকুর রহমান সিআইপি, প্রেসিডেন্ট আইটিটি। এবং আজকের অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন টেক্সটাইল অঙ্গনের অত্যন্ত ক্যারিসমেটিক লিডার আমাদের প্রিয় শ্রদ্ধাভাজন ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান ভাই, চেয়ারম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবি। উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং উপস্থিত অনলাইনে সংযুক্ত সমস্ত অতিথিবৃন্দ, আজকে এই সেমিনারে আমার প্রেজেন্টেশনের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। তো আমি প্রেজেন্টেশন চলে যাচ্ছি। প্রেজেন্টেশনের শুরুতে আমি নিজের পরিচয় দিয়ে নিচ্ছি। আমি ইঞ্জিনিয়ার ফুরকান সরকার। আমি একজন জাতিসংঘের ফেলো হিসেবে এবং কমনওয়েলথ স্কলার হিসেবে কাজ করছি বাংলাদেশে। পাশাপাশি সহকারী অধ্যাপক হিসেবে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত আছি। আজকের যে সেমিনারটি যে বিষয়টিকে নিয়ে সেটি হচ্ছে স্ট্রেংথেনিং অফ জুট ফাইবার ফর হাই পারফরমেন্স কম্পোজিট অ্যাপ্লিকেশন। এটা আসলে একটি ড্রিমফুল প্রজেক্ট ছিল। প্রজেক্টের জার্নিটা শুরু হয় বেসিক্যালি 2012 থেকে, যখন আমি ডুয়েটে প্রথম জয়েন করি। সেখানে জাতিসংঘের একটি প্রোগ্রামে প্রথম তুলে ধরা হয় যে আসলে আমাদের বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল জুটকে কিভাবে স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনে ইন্ট্রোডিউস করা যায়। পূর্বে যেটা ছিল যে জুট থেকে কম্পোজিট তৈরি করা যায়, বাট আমরা এটাকে কোনো স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি নাই। এরই ধারাবাহিকতায় আমি আসলে জাতিসংঘের ফেলোশিপ নিয়ে যুক্তরাজ্যে মাস্টার্স করি এবং কামব্যাক করে জুটের হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনের প্রয়োগ নিয়ে আমি একটা প্রপোজাল দিই কমন স্কলারশিপ কমিশনে। তারা এটা অ্যাকসেপ্ট করে এবং ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে আমার প্রজেক্টটি সম্পাদনের জন্য আমাকে ওখানে প্রেরণ করেন। তো আমি অত্যন্ত আনন্দিত যে আজকে আমি আইবিকেও পেয়েছি সাথে। তা আমরা আশা করি যে আইবিকে সাথে নিয়ে এবং সমস্ত কোলাবোরেটর নিয়ে এই প্রজেক্টটাকে আরো সামনের দিকে নিয়ে যেতে পারবো। তো আসলে মূল প্রেজেন্টেশন আমরা চলে যাই। আজকে প্রেজেন্টেশনের মূল আলোচ্য বিষয়সমূহ এখানে বলা আছে যে আসলে ইন্ট্রোডাকশন অফ জুট ফাইবার এবং জুট ফাইবার যে ইভলিউশন আমাদের দেশে হয়েছে এটা কিভাবে হয়েছে, এবং আজকের প্রজেক্টটা যে আজকে আমি উপস্থাপনা করছি যে প্রজেক্টের যে মূল মোটিভেশন এবং ইম্পর্টেন্স এই কম্পোজিট সেক্টরে, এই মোটিভেশনটা আমি এখানে প্রেজেন্ট করব। এবং বর্তমানে জুট ফাইবার যে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে কিভাবে আইডেন্টিফাই করা যায় সেটা নিয়ে আলোচনা করব, এবং এই প্রবলেম থেকে উত্তরণের জন্য
কি ধরনের টেকনোলজি অ্যাডপ্ট করে করা যায় এবং এটা ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সে নিয়ে আলোচনা করব, এবং প্রাপ্ত ফলাফলগুলো আসলে সাইন্টিফিক্যালি কিভাবে প্রুভ করা যায় সেটাকে আমরা বিশদভাবে আলোচনা করব। ফাইনালি আমরা এই কম্পোজিট নোবেল মেটেরিয়ালটা কিভাবে অ্যাপ্লাই করা যায় আমাদের রিয়েল ফিল্ড অ্যাপ্লিকেশনে সে নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি আসলে জুট হচ্ছে আমাদের প্রধান অর্থকরী একটা ফসল। এটা পূর্বে গোল্ডেন ফাইবার নামে পরিচিত ছিল। জুটের আসলে কিছু স্পেশাল গুণাবলী আছে যেটা নিয়ে আমরা আসলে হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনে বা উচ্চ শক্তি সম্পন্ন অ্যাপ্লিকেশনে চিন্তা ভাবনা করতে হয়েছে। তার মধ্যে হচ্ছে জুটের শক্তি। আপনারা জানেন যে জুটের পৃথিবীতে যত ন্যাচারাল ফাইবার আছে তার মধ্যে জুটের শক্তি সবচেয়ে বেশি, এবং জুটের লেন্থটাও অনেক বেশি, প্রায় 3 মিটার, যেটা লংগেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এছাড়াও জুটের যে সবচেয়ে বড় যে বেনিফিটটা সেটা হচ্ছে তাপ এবং আগুন নিরোধক। জুটের মধ্যে যে কম্পোজিশনের যে উপাদানটা আছে এই উপাদানটা কিন্তু তাপ এবং আগুন নিরোধক। তাছাড়াও কম্পোজিট ফিল্ডের জন্য সবচেয়ে যে বড় যে প্রপার্টি যেটা দরকার সেটা হচ্ছে ড্যাম্পিং পাওয়ার, বা ভাইব্রেশন হলে নয়েজ কিভাবে রেজিস্ট করতে পারে। এই স্পেশাল গুণাবলীটা জুড়ে থাকার কারণে জুটটা কিন্তু আমাদের টেকনিক্যাল অ্যাপ্লিকেশনে খুবই প্রয়োগযোগ্য। তা আমরা যদি ইন্ডাস্ট্রির দিকে তাকাই, বাংলাদেশের যদি ইন্ডাস্ট্রিয়াল ইভলিউশন চিন্তা করি তাহলে দেখা যাচ্ছে যে 1978 বা 80 থেকে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ইনস্টলেশন শুরু হয়, ওভার দ্য ইয়ার্স টিল 1990 আমাদের কিন্তু শিল্পায়ন বা যেটা ঘটে তার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সাথে সাথে ইন্ডাস্ট্রি কিন্তু স্থাপিত হয়েছে। বাট দুঃখজনক হলো সত্য যে আসলে আফটার 1940 জুট ফাইবার প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু আমাদের বিশাল একটা ডিক্লাইন আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিগুলো অবনমন হচ্ছে, বিকজ উই আর নট অ্যাকচুয়ালি ক্রিয়েটিং, উই আর আনএবল টু ক্রিয়েট সুইটেবল মার্কেট ফর জুট ফাইবার প্রোডাক্টস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে যে 1850 সালে স্থাপিত ডান্ডিতে যে জুট মিলটা যে এরকম আছে, সেই সেম সিমিলার মেশিনারিজ আমি যখন নরসিংদী আমার নিজের জেলাও ওখানে যখন জুট মিলে আমি ভিজিট করি, সেম মেশিনারিজ চলতেছে। মেশিনারিজ যে ডেভেলপমেন্ট, এই ধরনের ডেভেলপমেন্ট কিন্তু আমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রিগুলোতে দেখতে পাই নাই। আচ্ছা, এখন এই জুটকে যে আমরা যে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট বা হাই পারফরমেন্স প্রোডাক্ট হিসেবে নিয়ে যাব, যে মোটিভেশনটা আসলে কি? আমরা জানি যে জুট হচ্ছে একটা অত্যধিক একটা রিনিউয়েবল ম্যাটেরিয়াল, বা আমরা এটা সরাসরি এটা বপন করতে পারি, সেখান থেকে আমরা পেতে পারি, এবং এটার কোনো এনভায়রনমেন্টাল কোনো ইম্প্যাক্ট নাই। এটা ইট ইজ ভেরি ভেরি ডিগ্রেডেবল ইন দ্য এনভায়রনমেন্ট। আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত যে আমরা নতুন নতুন ম্যাটেরিয়াল উদ্ভাবন করতেছি। সবচেয়ে বেশি ম্যাটেরিয়াল হচ্ছে আপনার সিনথেটিক ম্যাটেরিয়াল বা ম্যানমেড ম্যাটেরিয়াল। এই ম্যানমেড ম্যাটেরিয়াল আসলে প্রোডাকশন বাড়ার কারণে যেটা ঘটতেছে, আমাদের বিশাল একটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট কিন্তু তৈরি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এয়ার পলিউশন, নয়েজ পলিউশন এবং গ্লোবাল ওয়ার্মিং যে বেড়ে যাচ্ছে, বিকজ উই আর ইউজিং দ্য পেট্রোলিয়াম বেসড ম্যাটেরিয়াল, উই আর প্রডিউসিং এনার্জি ফর প্রডিউসিং ফার্দার অফ দিস ম্যাটেরিয়ালস। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে একটা হেলথ হ্যাজার্ড এনভায়রনমেন্ট এটা কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে যে গ্লোবাল অথরিটি, কনসার্ন অথরিটি বা পলিসি মেকার বলেন বা প্রোডাক্ট এন্ড ইউজার, ইভেন দে আর ক্রিয়েটিং প্রেশার টু দ্য ম্যানুফ্যাকচার দ্যাট উই শুড অ্যাকচুয়ালি কাম ব্যাক from this position to produce the manufacture synthetic fiber. We should go for the novel materials from collected from the nature. এখন ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা চিন্তা করলাম যে মোটিভেশন ঠিক আছে, আমাদের সাস্টেইনেবিলিটি সব ঠিক আছে, বাট what are the economical benefits? The beauty of jute fiber is, jute fiber এর যে প্রাইস আছে, গ্লোবাল প্রাইস যদি আমরা কম্পেয়ার করি, জুট ফাইবার সাধারণত কম্পেয়ার করা হয় গ্লাস ফাইবারের সাথে। কারণ হচ্ছে জুট ফাইবারের যে শক্তি আছে, যে কাঠিন্যতা আছে, এটা গ্লাস ফাইবারের প্রায় সমান। এবং এটা আরেকটা ফাইবার আছে ইউরোপিয়ান ফাইবার, জুট ফ্লাক্স ফাইবার, যেটাকে আমরা জানি যে লিনেন হিসেবে পরিচিত। এই ফাইবারটা জুটের মোর অর লেস সিমিলার। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু এটা প্রাকৃতিক ভাবে আমাদের দেশে আমাদের যে ফার্টাইল ল্যান্ড আছে, আমরা খুব অল্প সময়ে এই জুট ফাইবারকে প্রডিউস করতে পারি স্বল্প ব্যয়ে। দেখা যাচ্ছে যে আমরা বিলো $1 উই ক্যান বাই জুট ফাইবার ফর 1 কিলোগ্রাম। তাহলে দেখা যাচ্ছে যে ফিল্ডে আপনার গ্লাস ফাইবার প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে, অলরেডি এখানে 400 to 500% কস্ট কিন্তু কমে যাচ্ছে যদি আমরা ইফ ইউ ক্যান ইন্ট্রোডিউস দিস জুট ফাইবার ইন প্লেস অফ গ্লাস ফাইবার। আবার গ্লাস ফাইবারের আরেকটা প্রবলেম আছে, গ্লাস ফাইবার কিন্তু কার্সিনোজেনিক। আপনারা জানেন যে সকল স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনে দেশ বিদেশে কিন্তু ইভেন এরোস্পেস, অটোমোটিভ ইন্ডাস্ট্রি সমস্ত জায়গায় গ্লাস ফাইবার ব্যবহার করা হচ্ছে। আনফরচুনেটলি এই গ্লাস ফাইবার প্রডিউস করতে কিন্তু প্রচুর পরিমাণে এনার্জি কনজিউম করা হচ্ছে। আমাদের প্রাকৃতিক যে পেট্রোলিয়াম রিসোর্স আছে সেখানে আমাদের হাত দেওয়া লাগতেছে, এবং আমরা যে তৈরি করতেছি ইভেন এখানে আমাদের স্পেশাল ক্লোদিং আমাদেরকে ওয়্যার করা লাগতেছে। ইভেন আমরা যদি এই গ্লাস ফাইবার যদি আমরা এনভায়রনমেন্টে ডিসপোজ করি, এবং গ্লাস ফাইবারের যে ইনহেলেশন প্রবলেম, আমরা যদি এটা কাছাকাছি চলে যাই, তাহলে কিন্তু ইট উইল গো into the breathing system of our body. So that's why
the consumer of the product are putting pressure to the manufacturer. Yes, we should actually replace this material in place of natural material, and I think jute fiber is the actually correct selection for replacing this glass fiber. এখন আমরা আসি আসলে জুট ফাইবার বা ন্যাচারাল বেসড প্রোডাক্ট দিয়ে আসলে আমরা কি বানাচ্ছি। বর্তমানে আমাদের দেশে যে জুট ইন্ডাস্ট্রিগুলো আছে সবাই আমরা জুট ডেরিভেটিভস নিয়ে চিন্তায় পড়ে গেছি, কিভাবে আমরা জুট বিভিন্ন ধরনের জুট থেকে প্রোডাক্ট বানাতে পারি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে জুটের যে মূল যে আসলে আমাদের মার্কেট সেটা হচ্ছে চট বা আমরা বস্তা যেটাকে বলি, এবং কিছু হাউস হোল্ড কার্টেন আছে, এগুলো দিয়ে এগুলো বানাচ্ছি। রিসেন্টলি জিও টেক্সটাইলে আবার ব্যবহার করা শুরু করছি, এবং সম্প্রতি আপনারা জানেন যে পাটের তৈরি সোনালী ব্যাগ, যেটি আসলে আমাদের দেশের ইকোনমি না সারা পৃথিবীতে একটা বিশাল একটা আশার আলো সৃষ্টি করেছে। আমি আশা করি যে আমাদের সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এই পণ্যটি আমরা বিদেশে একটা বিশাল একটা মার্কেট ধরে রাখতে পারবো। কিন্তু দেখা যাচ্ছে যে আসলে যদি আমরা চিন্তা করি যে না, ন্যাচারাল বেস মেটেরিয়ালকে আমরা আসলে একটা কস্ট ইফেক্টিভ বা একটা কস্ট এন্ড প্রোডাক্ট যেটা কস্টলি হয়, এই ধরনের একটা প্রোডাক্ট যদি বানাতে যায় তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনের দিকে যুক্ত হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি আছে যে পোর্শে 716 মডেলের গাড়ি কিন্তু ফুল বডি প্যানেল, দ্য এক্সটেরিয়র প্যানেল ইজ মেড ফ্রম ফ্লাক্স ফাইবার। এবং ফ্রান্সের একটা কোম্পানি তাদের মেরিন অ্যাপ্লিকেশনে দে আর অ্যাকচুয়ালি বাউন্ডিং দ্য কোম্পানি দ্যাট ইউ হ্যাভ টু প্রডিউস দিস মেটেরিয়াল ফ্রম ফ্লাক্স ফাইবার। বুঝতে পারছেন? তো কম্পোজিট মেটেরিয়ালটা আমরা যদি একটু সংক্ষেপে পরিচিত করি, এখানে থাকবে ফাইবার এবং একটা পলিমার। এই পলিমার ফাইবারের কাজটা হচ্ছে শক্তি দেওয়া এবং পলিমারের কাজটা হচ্ছে শক্তিকে সঞ্চয় করা। এই দুইটার সমন্বয়ে কিন্তু একটা ইউনিক 3 ডাইমেনশনাল মেটেরিয়াল প্রডিউস হবে। এই মেটেরিয়ালটা শক্তি কিন্তু হবে এবং ডাইমেনশন এরকম হবে যেন দুইটা মেটেরিয়ালের যে কোনো সর্বনিম্ন থেকে বেশি থাকবে। তো আমরা এখন দেখি যে আসলে ন্যাচারাল ফাইবারের গ্লোবাল মার্কেট কত বড়। আমরা একটা সার্ভে যদি আমরা পর্যবেক্ষণ করেছি, সার্ভে 2016 যখন অ্যাকচুয়ালি স্টার্টিং মাই প্রজেক্ট, ওই সময় দেখেছি যে দ্য কারেন্ট মার্কেট গ্লোবাল মার্কেট ওয়াজ 4.46 বিলিয়ন অনলি ফর দ্য ন্যাচারাল ফাইবার কম্পোজিট। এবং এখানে একটা ফোরকাস্ট ছিল যে টিল 2024 দ্য মার্কেট উইল বি ইনক্রিজ 11.8 সেন্টস পার আনাম। সো আমরা যদি 2013 সালে যে মার্কেটটা ছিল 2020 সালে আমরা দেখেছি যে এটা দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গেছে, এবং 2024 সালে এটা কিন্তু 3 গুণ 4 গুণ বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা আছে। এখন আসি যে আমাদের যে সিনথেটিক ম্যাটেরিয়াল বা ন্যাচারাল ফাইবার যে আমরা প্রডিউস করি গ্লোবালি, এটার কন্ট্রিবিউশন কতটুকু। এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাই চার্ট এখানে বলা আছে যে অনলি জুট ফাইবার or natural based material only 5.5%. Rest of the fibers are made from synthetic materials 62%. তাহলে আমরা যে সিনথেটিক ম্যাটেরিয়াল ইভেন স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশনে যে সিনথেটিক ফাইবার গুলো ইউজ করা হয় লাইক গ্লাস ফাইবার, কার্বন ফাইবার ও কেপলার ফাইবার, এগুলা কিন্তু টোটাল স্ট্রাকচার ইন্ডাস্ট্রিটা কিন্তু দখল করে রাখছে। আপনারা জানেন বিমানের বডি তৈরি হয় গ্লাস ফাইবার থেকে, অটোমোটিভ ইন্ডাস্ট্রি স্পোর্টস কার গুলো তৈরি হচ্ছে আপনার গ্লাস ফাইবার থেকে। তাহলে আমরা যদি এই ধরনের একটা ফাইবার তৈরি করতে পারি গ্লাস ফাইবারের টোটালি বিকল্প হিসেবে, এবং গ্লাস ফাইবার কনজাম্পশন যদি আমরা কমাইতে পারি, প্রোডাকশন যদি কমাইতে পারি, তাহলে কিন্তু ন্যাচারাল ফাইবার বেস ম্যাটেরিয়ালের আপনার বিশাল একটা ডিমান্ড বেড়ে যাবে। এবং আমরা এই নিয়ে কাজ করছি কিভাবে গ্লাসের ইকুইভ্যালেন্ট, গ্লাস ফাইবারের ইকুইভ্যালেন্ট বা তার চেয়ে বেশি কিভাবে আমরা একটা ফাইবারকে মডিফাই করতে পারি, সেই নিয়ে আমাদের আজকের এই প্রেজেন্টেশন। এখন আমি যখন প্রজেক্টটা শুরু করি আসলে প্রথমে কিন্তু ইউ হ্যাভ টু লুক ইনটু দ্য ব্যাকগ্রাউন্ড অফ দিস মেটেরিয়ালস। তখন আমি যখন কাজটা শুরু করি তখন আমি শুরু থেকে যে স্টার্টিংটা ছিল যে আমার র মেটেরিয়াল বা দ্য ফাইবার প্রডিউসড বাই দ্য ফার্মার্স, হাউ ইট লুক লাইক, হাউ ইজ দ্য মেকানিক্যাল প্রপার্টিজ, হাউ ইজ কম্পোজিশন। সো আমরা এখানে দেখেছি যে আপনার বটম অফ দ্য স্লাইড দেখেন যে টেন্সাইল স্ট্রেংথ অফ দ্য র ফাইবার collected from the farmer is 298 megapascal. When it is produced from in textiles with the mechanical properties down to 160 megapascal. তার মানে হচ্ছে 50% mechanical properties almost reduced due to the mechanical action and chemical process, improper chemical process that is adopted in the industry. তো দেখা যাচ্ছে এই ফাইবারটা যখন আমরা ইন্ডাস্ট্রিতে আমরা স্থানান্তর করি, ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ফলে মেকানিক্যাল প্রপার্টিজ কমে যাচ্ছে। কিন্তু ইন্ডাস্ট্রি তো হেডেক নাই, বিকজ দ্য মেটেরিয়াল উই আর প্রডিউসিং ফ্রম দ্য ইন্ডাস্ট্রি দে ডোন্ট নিড এনাফ স্ট্রেংথ দরকার নাই। আমাদের যে লো এন্ড প্রোডাক্ট আছে সেখানে কিন্তু স্বল্প শক্তির মেটেরিয়াল হলে আমাদের চলে। তো এখানে মূল আইডেন্টিফিকেশন ছিল যে আমরা টেক্সটাইল প্রসেসে আমরা আসলে মেটেরিয়ালটাকে নিতে পারবো না, আমাদেরকে উই হ্যাভ টু থিঙ্ক এ ডিফারেন্ট এন্ড নোবেল ওয়ে অফ ফর্মিং দ্য ফাইবার ফ্রম জুট ফাইবার। আবার কম্পোজিটে যখন আমরা চিন্তা করি, আমাদের প্রথম যখন আমি ডক্টর মোবারক হোসেন স্যারের প্রেজেন্টেশন দেখি যে জুট ফাইবার দিয়ে কম্পোজিট বানানো হচ্ছে, বাট মেকানিক্যাল প্রপার্টিজ ইজ ভেরি লো। The stiffness of this material just 4 to 10 gigapascal and strength is 60 to 80 megapascal, which is equivalent to the normal plastic. So what is the benefit of doing actually making composites out of the jute fiber? The problem with nobody actually taking care of the problems. Why the jute fiber cannot, though the strength of the fiber is more than 300 megapascal.
300 মেগাপ্যাসকেলের শক্তি থাকা সত্ত্বেও আমরা কম্পোজিটে পাচ্ছি মাত্র 60 মেগাপ্যাসকেল। তো আমি আসলে কম্পোজিটের যখন আমি অ্যানালাইসিস শুরু করলাম তখন দেখতে পেলাম যে টেক্সটাইলের আর্কিটেকচার, ওয়ে উই ফর্ম টেক্সটাইল ম্যাটেরিয়ালস, লাইক আপনারা জানেন যে টুইস্ট দেওয়া হয় এখানে, আবার ফেব্রিক ফর্মের সময় ক্রিম তৈরি হয়। এই টুইস্টের কারণে কিন্তু যখন পলিমারটা আসলে মেটেরিয়ালের গায়ে লেগে থাকে এটা কিন্তু কোরে পচায় না। তাহলে এই প্রবলেমটা আমরা জেনে গেলাম যে আসলে আবার একটা ক্রিম যখন তৈরি হয়, যখন কোনো একটা লোড বেয়ারিং অ্যাপ্লিকেশনে আমরা মেটেরিয়ালটাকে প্লেস করি, এই ক্রিমদের কারণে অনেক শক্তির অপচয় হয় এখানে। তো দেখা যাচ্ছে এই দুইটা প্রধান কারণ, একটা হচ্ছে আমরা টেক্সটাইল মেটেরিয়াল ইউজ করছি, আর একটা হচ্ছে আপনার টেক্সটাইল মেটেরিয়ালের মধ্যে যে টুইস্ট আছে এবং ক্রিম আছে এটা টোটালি আসলে ডিগ্রেড করে দিচ্ছে কম্পোজিট মেটেরিয়ালকে। তাহলে এখান থেকে আসলে বেরোনোর উপায়টা কি? উপায়টা এগেইন যে আমাদেরকে উই হ্যাভ টু গো ফর দি নোবেল ফাইবার অর দি র ফাইবার দ্যাট ইজ কালেক্টেড ফ্রম দ্য জুট ইন্ডাস্ট্রি। তারপরে আমরা যখন কেমিক্যাল ইনভেস্টিগেশন দেখলাম, সেখানে দেখলাম যে ফাইবারের জুট ফাইবারের সার্ভিসে আসলে প্রচুর পরিমাণে ইম্পিউরিটিস আছে। তো আমাদের এই ইম্পিউরিটিসটাকে দূর করতে হবে। তো আমরা আইডেন্টিফাই করলাম যে আরেকটা প্রবলেম আছে, যে জুটের যে ইনহারেন্ট স্ট্রাকচার, সেখানে কিন্তু একটা ফিব্রিলার অ্যাঙ্গেল আছে। আপনারা দেখতে পাচ্ছেন ইমেজের মধ্যে দেখা যাচ্ছে যে প্রায় 9 থেকে সাধারণত 3 থেকে 9 ডিগ্রি বা 13 ডিগ্রি পর্যন্ত ফিব্রিলার অ্যাঙ্গেল হয়। তার মানে মাইক্রোফিব্রিল গুলো যে ফাইবারের মধ্যে লেগে আছে, এর কারণে কিন্তু শক্তির যে অপচয়, আপনারা যখন লোড বেয়ারিং অ্যাপ্লিকেশনে চিন্তা করবেন তাহলে কিন্তু এরকম হবে না। তাহলে আমাদের যখন কম্পোজিট বানাবো তাহলে কিন্তু আমাদের পারফরমেন্সের কথা চিন্তা করি, তাহলে দুইটা জিনিস আমাদেরকে গুরুত্ব সহকারে বহন করতে হবে। সেটা হচ্ছে নাম্বার হচ্ছে ফাইবার আর্কিটেকচার, দ্যাট আই অলরেডি ডিসকাস। আরেকটা হচ্ছে ফাইবার ম্যাট্রিক্স ইন্টারফেস। ইন্টারফেস মিন্স ফাইবার এবং রেজিনের মধ্যে যে শক্তির যে তারতম্যটা, এটা আমার ফাইবারের আমি আর্কিটেকচার ডেভেলপ করলাম, কিন্তু ফাইবারটা ম্যাট্রিক্স, তাহলে কিন্তু আমরা হয়তো বা ডিরেকশনে আমরা, কিন্তু আমরা যদি কম্প্রেশনের অ্যাপ্লিকেশনে যদি ম্যাটেরিয়ালটাকে ইন্ট্রোডিউস করি তাহলে কিন্তু মেকানিক্যাল প্রপার্টিজ পাওয়া যাবে না। কিন্তু আমরা স্টিল যদি এই ধরনের আর্কিটেকচার নিয়ে এবং ফাইবার জিওমেট্রি, ওরিয়েন্টেশন, প্যাকিং বা ফাইবার ভলিউম ফ্র্যাকশন এই কয়েকটা জিনিসকে প্রাধান্য দিয়ে কম্পোজিট তৈরি করি, তারপরে কিন্তু মেকানিক্যাল প্রপার্টিজ। এবং এখন সমস্ত আলোচনা, তারপরে সমস্ত আসলে লিটারেচার রিভিউ বা ব্যাকগ্রাউন্ড স্টাডি করে আমরা কিছু রিকমেন্ডেশন করি। রিকমেন্ডেশন হচ্ছে যে উই ক্যান নট ইউজ দ্য ফাইবার ফ্রম দ্য টেক্সটাইল দ্যাট ইজ প্রডিউসড ইন দ্য টেক্সটাইল, উই হ্যাভ টু ইউজ দি ফিল্ড রিলেটেড ফাইবার। এবং ফাইবারের যে জিওমেট্রি, যে আমরা বলতেছি ফাইবার আর্কিটেকচার যদি আমরা ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু আমাদের there is good possibility of improving the mechanical properties of jute fiber. তাহলে আমরা রিকমেন্ডেশন করেছি যে ফাইবার আমরা থেকে ইন্ডিভিজুয়ালাইজ করতে হবে, ফাইবারকে ফিব্রিলেশন করতে হবে। তার মানে অ্যাঙ্গুলার যে প্রবলেমটা আছে ফাইবারের মধ্যে, এই প্রবলেমটা কিন্তু সলভ করতে হবে। তারপরে আরো কিছু প্রবলেম আছে, সারফেস যে ইম্পিউরিটিস গুলো আছে, এই জন্য আমরা নর্মাল যে ট্রিটমেন্ট আছে, ট্রেডিশনাল ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিতে, এটা আমরা ইউজ করতে পারি। এখন আরেকটা কথা হচ্ছে, যেটা চিন্তা করতেছিলাম, যে আমরা যদি আউট পারফর্ম করতে চাই, যদি আমরা গ্লাস ফাইবার বা মেটাল বা স্টিলের কাছে যেতে, তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু ফাইবারের সার্ফেসের যে ফ্লস গুলো আছে, ইভেন আফটার টেকিং দ্য ফাইবার ফ্রম দ্য ফিল্ড, তারপরে ফাইবারের মধ্যে ইনহেরেন্ট কিছু ফ্লস আছে। তো ফ্লস গুলোকে দূর করার জন্য আমরা ন্যানো ম্যাটেরিয়াল দিয়ে সার্ফেসটাকে একটা ইন্ট্রোডিউস করতে পারি এবং একটা সুইটেবল বন্ডিং এর মাধ্যমে যেন করতে পারি, তাহলে কিন্তু আমরা এই জুট ফাইবারকে অন্যান্য যে সিনথেটিক ম্যাটেরিয়াল, এটা কিন্তু আউট পারফর্ম করতে পারবো। এবং অবশ্যই ফাইবারকে প্লেস করতে হবে ফাইবার ডিরেকশনে, তাহলে কিন্তু ইউ ক্যান গেট হাই পারফরমেন্স প্রিফর্ম দ্যাট ইজ মেড ফ্রম দ্য ন্যাচারাল ফাইবার। তাহলে এই ধরনের যদি আমরা অপটিমাইজ করার ফলে যে আমরা কম্পোজিটটা বানাবো, সেটা ইট উইল বি হাইলি হায়ার ফাইবার প্রোটিং এবং ইমপ্রুভ ফাইবার ভলিউম ফ্র্যাকশন। এবং আমাদের এইভাবে যদি আমরা তৈরি করতে পারি, আমরা একটি খুবই হাই পারফরমেন্স ন্যাচারাল ফাইবার বেস লেমিনেট তৈরি করতে পারবো। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। অলরাইট, সরি অ্যাবাউট দ্যাট। সো দ্য আইডিয়া ইজ, আসলে আইডিয়াটা হচ্ছে, দেখেন এখানে আসলে মূল কাজের বিষয়বস্তুটা আসলে এখানেই, এই জায়গাটায় আপনারা একটু লক্ষ্য করেন যে আমরা যদি ফিল্ড রেটেড ফাইবার নেই, দেখেন ফাইবারের যে বান্ডেল স্কেল আছে, ফাইবার কিন্তু ফিল্ড থেকে যখন কালেক্ট করি তাহলে কিন্তু বান্ডেল স্কেলে থাকে। বান্ডেল স্কেলে থাকে কারণ হচ্ছে এখানে এক ধরনের ইনহারেন্ট ম্যাট্রিক্স আছে, এক ধরনের ইনহারেন্ট পলিমার আছে, যেটাকে আমরা বলি হেমিসেলুলোজ বা লিগনিন। এই লিগনিনের সহায়তায় এটা লেগে থাকে, এই জন্য আমাদের ফিব্রিলেশন করতে হবে, মেকানিক্যাল অ্যাকশন করতে হবে। মেকানিক্যাল অ্যাকশনের মাধ্যমে আমরা এটা দূর করতে পারি এবং ফার্দার এটাকে আরো স্মুথ করতে পারি, সেটা হচ্ছে অ্যালকালি ট্রিটমেন্ট। তো ফাইবারের দেখেন একটা সেলুলার স্কেলে এবং কম্পোজিট স্কেলে আসলে এটা কিভাবে ইমপ্রুভ করা যায়, এখানে ক্লিয়ারলি দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম কম্পোজিট লেভেলে আমরা যে ট্রেডিশনাল ফাইবার দিয়ে বা যদি কম্পোজিট বানাই, তাহলে কিন্তু ফাইবারের যে অ্যামাউন্টটা
খুবই কম থাকবে, খুবই কম। আর আমরা যদি এই নোবেল উপায়ে যে ফিব্রিলেশন এবং অ্যালকালি ট্রিটমেন্টের মাধ্যমে যদি আগের তৈরি করি, তাহলে অ্যামাউন্ট অফ ফাইবার কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। আমি দেখাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে আমরা আসলে কিভাবে জিনিসটা বাড়াই। বাট মূল আইডিয়া হচ্ছে এটাই, যে আমরা ফাইবার বান্ডেল স্কেল থেকে কিভাবে ইন্ডিভিজুয়াল ফাইবার উইথ দ্য ইউনিফর্মিটি অ্যালং দি ক্রস সেকশন, এটা হচ্ছে মূল আইডিয়া। আচ্ছা, অবজেক্টিভটা ছিল আসলে যে ফিব্রিলেশন বা মেকানিক্যাল অ্যাকশন বা অ্যালকালি ট্রিটমেন্ট প্রয়োগ করে বা ন্যানো ম্যাটেরিয়াল প্রয়োগ করে আমরা একটা নোবেল কম্পোজিট বানাবো, যেটা আসলে দ্যাট উইল বি কম্পেটেবল উইথ গ্লাস ফাইবার। গ্লাস ফাইবারের সাথে এটা আসলে কম্পেয়ারেবল হবে, এবং আমরা এই গ্লাস ফাইবারের সাথেই কম্পেয়ার করে দেখাবো আসলে কি রকম আমাদের মেকানিক্যাল প্রপার্টিজ। সরি এই জন্য আসলে যে এক্সপেরিমেন্টাল মেথোডোলজিতে আমি যেটা করেছি, যে আমি কমনওয়েলথ স্কলারশিপে ম্যানচেস্টারে যাওয়ার পূর্বে আমার নিজের জমিতে আমি চাষ করেছি, আমি আমাদের জুট ফাইবার, বা আমার পিতা যেখানে চাষ করতেন সেখান থেকে আমি ফাইবারগুলো নিয়েছি, এবং আমার মূল উপাদান ছিল ফাইবার। এবং আমি যেহেতু ন্যানো ম্যাটেরিয়াল ইউজ করেছি, গ্রাফিন ইঙ্ক, ম্যানচেস্টারে ছিলাম, নোবেল লরেটের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, সেখানে আমরা গ্রাফিন ইঙ্ক ইউজ করেছি, আর পলিমার হিসেবে আমরা ইপক্সি রেজিন ইউজ করেছি। আর গ্রাফিন ইঙ্ক প্রিপারেশন, আমি এটা আসলে খুবই টেকনিক্যাল একটা বিষয়। আপনারা জানেন যে গ্রাফিন হচ্ছে ম্যানচেস্টার ইউনিভার্সিটি একজন নোবেল লরেট এটা বিষয় করেন। এটা হচ্ছে সিঙ্গুলারিটি অফ মেটেরিয়াল, মেকানিক্যাল প্রপার্টিজ সো হাই, এটাকে বলা হয় ওয়ান্ডার অফ দ্য মেটেরিয়ালস ইন দ্য ওয়ার্ল্ড। মানে প্রায় স্টিফনেস অফ দিস মেটেরিয়াল ইজ 1 টেরা পাস্কেল, হুইচ ইজ ভেরি হিউজ। তো এটা আমরা বিভিন্ন ধরনের প্রসেসে আমরা এটা ইঙ্কটা ডেভেলপ করি আমাদের ইউনিভার্সিটিতে। আমি এখানে একটু ডিটেলসে যাচ্ছি না। আচ্ছা, যেটা আমি বলতেছিলাম যে আসলে ফাইবারকে, ফিল্ডেড ফাইবারকে আমাদেরকে সেপারেট করতে হবে। তো সেপারেট করার জন্য আমরা দেখেছি যে ইউরোপিয়ান ফাইবার যেটাকে বলি ফ্লাক্স ফাইবারকে সেপারেট করা হচ্ছে আসলে এক ধরনের একটা স্মুথ প্রসেস, যেটাকে বলে হ্যাকলিং বলে। তো আমরা এটাকে জুটের ক্ষেত্রে এটা ইন্ট্রোডিউস করেছি, হ্যাকলিং করে কিভাবে ফাইবারকে ইউনিফর্মলি আমরা কিভাবে সেপারেট করতে পারি। এবং এই ইউনিফর্ম ফাইবারের উপরে আমরা করেছি হচ্ছে যে ন্যানো মেটেরিয়াল বলতেছিলাম, যে ইউনিফর্মিটি করার পরে কিন্তু আমরা একটা ধরনের স্ট্রাকচার পেয়েছি। ফার্দার আমরা মেকানিক্যাল প্রপার্টিজ ইমপ্রুভ করার জন্য আমাদের যে ইনহাউস প্রসেস আছে, এই প্রসেসে আমরা ন্যানো মেটেরিয়াল ডিপোজিট করি ফাইবারের উপরে টু চেক দ্য মেকানিক্যাল প্রপার্টিজ এন্ড আদার প্রপার্টিজ। এখন মূল চ্যালেঞ্জের বিষয় ছিল সেটা হচ্ছে ফাইবারের অ্যামাউন্ট বাড়ানো। আমরা যেহেতু ফাইবারকে ইন্ডিভিজুয়ালাইজ করতে পারছি, তাহলে কিন্তু চ্যালেঞ্জটা কমে যায়। ইন্ডিভিজুয়ালাইজ মানে ফাইবারগুলো কমপ্লিটলি সেপারেটেড, অল দ্য ফাইবারস আর ইউনিফর্মলি সেপারেটেড। এখন ইউনিফর্মিটি হওয়ার ফলে যেটা হয়, যে সুবিধাটা হচ্ছে, আমরা যদি এটাকে এক ধরনের কন্ট্রোল টেম্পারেচার এবং প্রেসারে এবং এক ধরনের সাইজিং অ্যাপ্লাই করে, বাইন্ডার অ্যাপ্লাই করে করতে পারি, তাহলে কিন্তু আমরা যদি কম্প্রেস করি, তাহলে উইল গেট ভেরি ইউনিফর্ম হাইলি প্যাকড ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ফাইবার ইন দ্য প্রিফর্ম। এই প্রিফর্মটা যেটা করা হয় আসলে কম্পোজিট বানানোর সময়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে প্রসেস এখানে দেখা যাচ্ছে যে ভ্যাকুয়াম রেজিন ইনফিউশন প্রসেস। যে প্রিফর্ম গুলাকে 4টা-5টা স্টেকে আমরা এখানে ভ্যাকুয়াম প্রেসারের মাধ্যমে রেজিন ইনফিউজ করে একটা লেমিনেট তৈরি করি। এবং এই লেমিনেটটা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম লেমিনেট, যেখানে গ্রাফিন এই ওয়ান্ডার মেটেরিয়াল কোড করে এবং কম্পোজিটের পারফরম্যান্সকে পৃথিবীর যে কোনো ন্যাচারাল ফাইবার কম্পোজিটের তুলনায় আউটবিট করা হয়েছে। এখন যে কোনো সায়েন্টিফিক ক্লেমকে আসলে আপনি যদি ভ্যালিডেট করতে চান, ইউ হ্যাভ টু ডু এ লট অফ ক্যারেক্টারাইজেশন। আমরা আসলে প্রচুর পরিমাণ টেস্ট করেছি, মোর দেন 2000 to 2500 সিঙ্গেল ফাইবার উই টেক ফ্রম দ্য জুট ফাইবার, and we characterize it to check in the mechanical properties and other aspect that is related with the composite material. আচ্ছা, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটা বলতেছি ফিল্ডেড ফাইবার। আপনারা দেখেন যে সর্ববামের যে ফাইবারটা আছে, এটা হচ্ছে আপনার ফিল্ডেড ফাইবার। এই ফাইবার কিন্তু ফাইবারের যে ডাইমেনশন দেখেন কিরকম, একটা বিশাল একটা ডাইমেনশন, প্রায় 60 মাইক্রন ডায়ামিটার। কিন্তু আমরা এই ফাইবারকে আসলে আমরা ট্রিটমেন্ট আমরা অ্যাপ্লাই করেছি, একটা থার্মাল শক এনভায়রনমেন্ট যেটাকে বলে। থার্মাল শকিং এর মাধ্যমে সারফেস থেকে যে ইম্পিউরিটিস গুলো আছে আমরা রিমুভ করেছি, দ্বিতীয় ইমেজে দেখতে পাচ্ছেন। এবং তৃতীয় ইমেজে দেখতে পাচ্ছেন যে ফাইবার ইজ কমপ্লিটলি একটা ইউনিফর্ম স্ট্রাকচারে আমরা ফাইবার পেয়েছি। এবং আমরা যখন গ্রাফিন মেটেরিয়াল আমরা অ্যাড করেছি, দেখতে পাচ্ছেন যে সর্বনিচে বামে ফাইবারটা ইজ লুক লাইক এ গ্লাস ফাইবার। ফাইবারের যে ক্রস সেকশন বা জিওমেট্রি যেটা আছে, সেটা কিন্তু টোটালি চেঞ্জ হয়েছে। এটার একটা দেয়ার ইজ কেমিস্ট্রি বিহাইন্ড ইট। এবং গ্রাফিন, আরেক ধরনের গ্রাফিন মেটেরিয়াল আছে গ্রাফিন ফ্লেক্স, এবং ফ্লেক্স যখন আমরা ডিপোজিট করেছি, দেখেছি যে ফাইবারের সারফেস কমপ্লিটলি একটা কভার আপ উইথ দি গ্রাফিন মেটেরিয়ালস। তুমি বলো যে কোশ্চেন থাকলে মাইক্রোফোন অন করে আমাকে কোশ্চেন করতে পারেন। আচ্ছা আচ্ছা, কারো যদি কোশ্চেন থাকে তাহলে মাইক্রোফোন অন করে আমাকে কোশ্চেন করতে পারেন।
আচ্ছা, না শেষ নাই। আচ্ছা, এখন আমাদের এই ক্লেমটা কিন্তু এত সহজ ছিল না যে আমরা জাস্ট ফিল্ডেড ফাইবারকে আমরা ইউজ করলাম। আমাদের কিন্তু কেমিক্যালি, থার্মালি এবং বিভিন্ন ধরনের যে ফিজিক্যাল এলিমেন্টাল প্রসেস, এই এলিমেন্টাল প্রসেসে কিন্তু আমরা যেতে হয়েছে। আমরা দেখতে পাচ্ছেন যে যে সর্ববামের যে গ্রাফটা আছে এটা থার্মাল অ্যানালাইসিস। আমাদের নোবেল যে ফাইবার আছে সেটা কিন্তু আনট্রিটেড ফাইবার, ফিল্ডেড ফাইবার থেকে 100% থার্মাল প্রপার্টিজ ইমপ্রুভ করেছে। এবং আমাদের যে বলতে ক্লেম করতেছে একটা হাইলি ক্রিস্টালাইন জুট ফাইবার মেড ফ্রম গ্রাফিন, এটা কিন্তু কমপ্লিটলি আপনার যে ইম্পিউরিটিস গুলো আছে যেমন লিগনিন বা হেমিসেলুলোজ আছে এটা কিন্তু কমপ্লিটলি রিমুভ হয়ে গেছে। সেটা কিন্তু দ্বিতীয় ইমেজ আমরা দেখতে পাচ্ছি। তৃতীয় ইমেজটা হচ্ছে আসলে এখানে সর্ববামে, সেটা হচ্ছে যে আমরা গ্রাফিন বা আমরা যে ট্রিটমেন্ট করলাম, ট্রিটমেন্টে কার্বন এবং অক্সিজেন রেশিও, যে কোনো মেটেরিয়ালে কিন্তু কার্বন এবং অক্সিজেন রেশিও দিয়ে ফাংশনাল গ্রুপগুলো আমরা বিবেচনা করতে পারি। সেখানে দেখতে পাচ্ছি যে সর্বোপরের দিকে এখানে যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কার্বন অক্সিজেন রেশিও কিন্তু আনট্রিটেড অবস্থা একটু বেশি, যখন আমরা গ্রাফিন ইন্ট্রোডিউস করি আরো কমে যায়। এবং এবং একদম যখন গ্রাফিন ইঙ্ক দিয়ে ফ্ল্যাগ দিয়ে করি তখন কিন্তু একদম কোনো অক্সিজেন ফাংশনাল গ্রুপ থাকে না। দ্যাট ইজ কমপ্লিটলি রিপ্রেজেন্ট দ্যাট দ্য নোবেল ম্যাটেরিয়াল গ্রাফিন ম্যাটেরিয়ালস রিপ্রেজেন্ট অন দ্য সারফেস অফ দ্য ম্যাটেরিয়াল। আবার নিচে হচ্ছে আপনার এক্সপিএস এর একটা ওয়াইড স্ক্যান স্পেকটা, এখানে দেখা যাচ্ছে যে অক্সিজেন ফাংশনাল গ্রুপ, আপনারা গ্রাফিন গ্রাফ দেখলে বুঝতে পারবেন ক্লিয়ারলি যে অক্সিজেন ফাংশনাল গ্রুপগুলো কিন্তু কমে যাচ্ছে আফটার হ্যাভিং দ্য ট্রিটমেন্ট। এটা হচ্ছে যেটা বলতেছিলাম যে কম্প্রেশন প্রপার্টি যদি আমরা বাড়াইতে যাই তাহলে কিন্তু ম্যাক্রো স্কেল বা মাইক্রো স্কেলে কিন্তু আমাদের ইনভেস্টিগেট করতে হবে মেকানিক্যাল প্রপার্টি আসলে কি ইমপ্রুভ হয়েছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেকানিক্যাল প্রপার্টিজ যে ড্রপলেট দিয়ে আমরা টেস্ট করেছি, রেজিন ড্রপলেট সিঙ্গেল ফাইবার উপরে প্রায় 1000-এর মতো ফাইবার আমরা টেস্ট করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে মাঝখানের যে আপনার কলামটা আছে এই কলামটা দেখেন যে আনট্রিটেড ফাইবারের ইন্টারফেসিয়াল স্ট্রেংথ ছিল মাত্র 4 মেগাপাস্কেল, সেটা বেড়ে কিন্তু প্রায় 16 এ গিয়ে উন্নীত হয়েছে। প্রায় মোর দেন অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট ইজ মোর দেন 300%, 350% ইন্টারফেসিয়াল ইমপ্রুভমেন্ট। এবং স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের মধ্যে প্রুভ করতে হয় যে আপনি যে এটা কেমিক্যালি প্রুভ করলে হবে না, স্ট্যাটিস্টিক্যালি এটা ভাইবল কিনা। তো আমরা একটা ফেলার থিওরি অ্যাডপ্ট করে ফেলার থিওরি কমপ্লিটলি ফেলারের যে মডুলাস আছে মডুলাস কিন্তু 1 ছিল, সেটা বেড়ে 4-এর মতো পর্যায়ে চলে গেছে, যেটা ট্রেমেন্ডাস ডেভেলপমেন্টের এটা হচ্ছে একটা রেজাল্ট। তো আমরা সিঙ্গেল ফাইবার আমরা টেস্ট করেছি সিমিলারলি আমাদের মেকানিক্যাল প্রপার্টিজ কিন্তু 2 গুণ থেকে 3 গুণ বেড়ে গিয়েছে। এবং এটা আবার ফাইনালি কিন্তু আমাদের থিওরিটিক্যাল মডেল বা ম্যাথমেটিক্যাল মডেল, উই ক্যালকুলেট লট অফ ইকুয়েশনস টু অ্যাকচুয়ালি টু কম্পেয়ার দ্য আনট্রিটেড ফাইবার। এবং আমরা দেখেছি যে আমরা গ্রাফিন ম্যাটেরিয়াল বা আমরা যে নতুন রুটের যে ফাইবারটা তৈরি করেছি এটার ম্যাথমেটিক্যাল যে আপনার ভেরিয়েবল গুলো আছে ভেরিয়েবল কমপ্লিটলি অ্যালাইন। তার মানে যে অরিজিনাল প্রপার্টি যেটা পেয়েছি আমরা 290 থেকে 650-এর মতো, এই প্রপার্টিজ আসলে কাছাকাছি আছে কিনা এই মডেল কিন্তু আমাকে বলে দেয়। এই মডেলে দেখেছি যে আমরা দিস ইজ নিয়ারলি অ্যাকচুয়ালি 10% বিলো দি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। তার মানে এই মডেল কিন্তু আমাদের বলতেছে যে দ্য এক্সপেরিমেন্টাল ইজ অ্যাকচুয়ালি পারফেক্টলি ডান। এখন এই যে শক্তি যে আসলে বৃদ্ধি পেয়েছে এটা ফিজিক্যাল অবজারভেশনটা কি, আমরা সিঙ্গেল ফাইবারের ক্রস সেকশন গুলো আমরা দেখেছি। দেখেন যে প্রথম যে বামে যে ফাইবারটা আছে, আমি প্রথম যে বলেছিলাম যে ফিবুলার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কিন্তু এখানে কিন্তু প্রথম ফাইবারের ক্ষেত্রে পাওয়া গেছে। কিন্তু আমরা যখন গ্রাফিন দিয়ে বা কেমিক্যাল ট্রিটমেন্ট করেছি দ্বিতীয় ইমেজে কিন্তু দেখেন এখানে হাইলি প্যাকড, which actually allows you tell you that এই ধরনের ফাইবার কিন্তু কোনো ধরনের স্ট্রেস ডিকে হবে না বা স্ট্রেস কোনো অপচয় হবে না। যে শক্তি আছে সেই শক্তি সে খুব সুন্দর করে ক্যারি করতে পারবে। এখন এই কম্পোজিটের আমি প্রবলেম নিয়ে বলি যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল যে ফাইবার গুলো আছে এই ফাইবার গুলো যদি কম্পোজিট বানায় ভ্যাকুয়াম প্রসেসে তাহলে আপনি ফাইবার কন্টেন্ট পাবেন মাত্র 23% অনলি, এর বেশি পাওয়া যাবে না। কিন্তু 23% দিয়ে কিন্তু আপনি কম্পোজিটে স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন ইউ ক্যান রিকমেন্ড ইট, ইটস ইম্পসিবল বিকজ দ্য মোর দ্য ফাইবার মোর দি কম্পোজিট মেকানিক্যাল প্রপার্টিজ। তো আমরা এখানে আসলে ক্রস সেকশন গুলো দেখেছি এবং এটাকে স্ক্যানিং করে দেখেছি ফাইবারের অ্যামাউন্ট কিরকম, প্রত্যেকটা প্রোগ্রেসিভ প্রসেসে আমরা যে নোবেল আর্কিটেকচার রিকমেন্ড করেছি সেখানে কি বাড়তেছে কিনা। এবং আল্লাহর মত এখানে দেখা যাচ্ছে 23% থেকে আমরা 58%। দিস ইজ অ্যাকচুয়ালি রিমার্কেবল, 200-300% ইম্প্রুভমেন্ট ইন দি ক্রস সেকশন অফ দি ফাইবার ইন এ ভ্যাকুয়াম রেজিন ইনফিউজড কম্পোজিট that is actually outbid all kind of natural fiber composite exist in the world. এটা হচ্ছে আইডিয়া। আপনারা নিচের ইমেজে দেখতে পাচ্ছেন যে আগে আসলে এক্সিস্টিং ফাইবার আর্কিটেকচারের কম্পোজিট কিরকম এবং আমি যে আর্কিটেকচার ডেভেলপ করেছি সেখানে ফাইবারের কন্টেন্ট কিভাবে লার্জলি এফেক্টিভলি বেড়ে গেছে। এখন কম্পোজিট আসলে টেস্ট করে দেখতে হবে কম্পোজিট গুলো যে বানাইলাম। আপনারা যে আপলোড হবেন যে কোনো মেটেরিয়াল আপনি মেটাল ভাঙতে যান ভেঙে যাবে টেনসাইল টেস্ট করলে, স্টিল ভাঙতে যান ভেঙে যাবে, যে কোনো কার্বন ফাইবার দিয়ে বানাতে যান ভেঙে যাবে। কিন্তু এই গ্রাফিন বেস বা নোবেল যে আর্কিটেকচার আমরা ডেভেলপ করেছি এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজটা আছে এখানে কম্পোজিট স্ট্রেন্থটা আছে, এই স্ট্রেন্থটার শক্তি এতই বৃদ্ধি পেয়েছে যে এই কম্পোজিটটা ফেল হয়েছে কিন্তু ব্রোকেন, ইট ইজ নট কমপ্লিটলি ডিটাচ। এটা হচ্ছে ফাইবার গুলা ফেল করেছে, ফাইবার গুলা স্প্লিট হয়েছে,
কম্পোজিট ভাঙে যায় নাই। তার মানে এটাও যে উদাহরণ দেয় যে এটা আসলে এক্সাম্পল যে এটা হচ্ছে একটা লোড বিয়ারিং অ্যাপ্লিকেশনে, হায়ার লোড বিয়ারিং অ্যাপ্লিকেশনে ইট ক্যান ক্যারি ইভেন ইট ফেলস দ্য কম্পোজিট ফেলস ইট ক্যান ক্যারি সার্টেন অ্যামাউন্ট অফ লোড। তার মানে কোনো ক্যাটাস্ট্রফিক অ্যাক্সিডেন্ট যদি ঘটে তাহলে দ্য অকুপেন্ট ক্যান ইজিলি অ্যাকচুয়ালি কাম আউট। যদি আমরা চিন্তা করি এরোস্পেস চিন্তা করি অথবা অটোমোটিভ ইন্ডাস্ট্রি চিন্তা করি তাহলে এই ধরনের কম্পোজিট গুলো কিন্তু খুবই আমাদের সুবিধা দিবে। আপনারা দেখেন ইমপ্রুভমেন্ট আসলে কিরকম এটা কিন্তু দেখতে হবে। কম্পোজিটটা আমরা যেটা বানিয়েছি, যেটা আমরা বলতেছিলাম যে লো এন্ড কম্পোজিট ম্যাটেরিয়াল এন্ড হাই পারফরমেন্স কিভাবে হলো, এটার উপায় হচ্ছে আপনার মেকানিক্যাল প্রপার্টিজ যদি আসলে আপনার 120 এর উপরে হয় বা 180 থেকে 200 এর মধ্যে হয় তাহলে এটাকে হাই পারফরমেন্স আমরা কম্পোজিট বলতে পারি। এখানে দেখেন যে আমরা যে কম্পোজিটটা ডেভেলপ করেছি 100 থেকে কিন্তু প্রথম দিকে হচ্ছে আসলে প্রথম সারির যে গ্রাফগুলো আছে সেখানে হচ্ছে আপনার আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট। এখানে যদি আমরা দেখি আনট্রিটেড ফাইবারের ছিল মাত্র 10 গিগা প্যাসকেল স্টিফনেস বা কাঠিন্যতা, সেখানে এটা বেড়ে গিয়ে কিন্তু 42 চলে গেছে। তার মানে মোর দেন 400% ইমপ্রুভমেন্ট। সিমিলারলি স্ট্রেংথ কিন্তু 100 থেকে উপরে চলে গিয়েছে প্রায় 370, যেটা ন্যাচারাল ফাইবারের ক্ষেত্রে কিন্তু অচিন্তনীয় একটা ব্যাপার। এবং রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যে কম্পোজিট গুলো স্ট্রাকচার আবার আমরা দেখেছি এখানে আসলে আনট্রিটেড ফাইবার কিরকম ছিল এবং ট্রিটেড ফাইবার গুলো কিরকম, এবং দেখা যাচ্ছে যে রেজিন যে পলিমারটা আছে আমাদের যে নোবেল আর্কিটেকচারের যে আমরা পলিমারটা পেয়েছি, কম্পোজিটটা পেয়েছি, সেখানে পলিমারের সাথে ফাইবার কিন্তু স্ট্রংলি কানেক্টেড। এখানে ফাইবার গুলো ভেঙে গিয়েছে, পুল করে নাই। আবার অন্য ফাইবারের কম্পোজিটের ক্ষেত্রে যেটা হয় ফাইবার গুলো রেজিন থেকে বেরোয় আসে বিকজ দ্য পোর ইন্টারফেসিয়াল বন্ডিং। আমাদের যেহেতু ইন্টারফেসিয়াল বন্ডিংটা অনেক হাই ছিল আমাদের এই ধরনের সমস্যা পেতে হয় নাই। এখন আমাদেরকে কম্পারিজন করতে হবে, তাই না? আমরা তো চেয়েছিলাম যে আমরা মেটাল বা স্টিল অথবা গ্লাস ফাইবার আমরা কম্পেয়ার করবো। আমরা কম্পেয়ার করেছি শুধু ই গ্লাস না, যেটা অটোমোটিভ ইউজ করা হয়, আমরা কম্পেয়ার করেছি এস গ্লাস ফাইবার, যেটা আসলে এরোস্পেস ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের যে ইমেজটা আছে উপরেটা হচ্ছে ফাইবারের, আর ফাইবার স্টেজে দেখেন যে মেকানিক্যাল প্রপার্টিজ ইজ হায়ার দেন দি গ্লাস ফাইবার স্টিফনেস স্পেশালি, নট দ্য টেন্সাইল স্ট্রেংথ। বাট কম্পোজিটের ক্ষেত্রে দেখেন কম্পোজিট যেটা বানিয়েছি আমরা, যেটা এরোস্পেসে ইউজ করা হয়, একদম এরোস্পেসের যে কম্পোজিটটা যে ফাইবারটা ইউজ করা হয়, যে ধরনের আপনার ম্যানুফ্যাকচারিং সিস্টেম ইউজ করে আমরা সেটাই করেছি। এবং আপনারা দেখেন যে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমাদের যে নোবেল আর্কিটেকচারের যে গ্রাফিন মডিফাইড যে ফাইবারটা আছে, এই ফাইবার দিয়ে যে কম্পোজিটটা বানিয়েছি সেই কম্পোজিটের মেকানিক্যাল প্রপার্টিজ উইথ দ্য সেম ফাইবার কন্টেন্ট উইথ গ্লাস ফাইবার হচ্ছে আপনার 50%, আমাদের ছিল 58%। আমাদের মেকানিক্যাল প্রপার্টিজ স্পেসিফিক ইয়াং মডুলাস আমাদের 116% বেশি। এবং টেন্সাইল স্ট্রেংথ যেটা আসলে আমরা চিন্তাই করি না কখনো, গ্লাস ফাইবারের স্ট্রেংথের সাথে কিন্তু আমরা কখনোই মেটেরিয়ালকে কম্পেয়ার করি না। সেখানে আমরা কম্পেয়ার করেছি, দেখা যাচ্ছে যে ই গ্লাস যেটা অটোমোটিভ ইন্ডাস্ট্রি ইউজ করা হয় সেখানে নিয়ারলি 26% লেস দেন দি ই গ্লাস ফাইবার। এখন আসলে যেহেতু এটা হাই পারফরমেন্স, আমাদের কিন্তু চিন্তা করতে হবে আসলে হাই পারফরমেন্সে। আমরা কিন্তু নর্মাল স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে না। কম্পোজিট সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে আপনার এরোস্পেস ইন্ডাস্ট্রি, রেলওয়ে ইন্ডাস্ট্রি, তারপরে বোট ইন্ডাস্ট্রি, ওয়াটার ট্যাঙ্ক বা গ্যাস সিলিন্ডার, টারবাইন ব্লেড হচ্ছে একটা বিগ এরিয়া। এবং ইউএস এর দিকে এখন যে স্মার্ট হাউস গুলো তৈরি করা হচ্ছে লাইট ওয়েট এবং খুব এফেক্টিভ ইনসুলেশন যে বেস মেটেরিয়াল গুলো, এগুলো কম্পোজিট থেকে তৈরি করা হচ্ছে। BMW M সিরিজ দে হ্যাভ ডিক্লেয়ার দ্যাট দে উইল মেক দ্য ইন্টেরিয়র প্যানেলস আউট অফ জুট ফাইবার। So basically, I'm very much thankful actually for my journey at the University of Manchester. আমরা সাকসেসফুলি আমার যে উদ্দেশ্য ছিল যে একটা নতুন একটা নোবেল আর্কিটেকচার ডেভেলপ করে এবং একটা কস্ট ইফেক্টিভ ওয়েতে ম্যানুফ্যাকচারিং একটা প্ল্যাটফর্ম তৈরি করা, যেটা আসলে আমার যে ইচ্ছাটা ছিল সেটা হচ্ছে একদম প্রান্তিক কৃষক যেন এটা বেনিফিট পায়। একজন প্রান্তিক কৃষক যেন তার বাড়িতে এই ধরনের আর্কিটেকচার ডেভেলপ করতে পারে। সেই জন্য আসলে শুধু পাটের কেজি $0.5 না, সে পাটের কেজি বিক্রি করবে $5। তার যে লাইফস্টাইলটা যেন চেঞ্জ হয়, যেটা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন, যে আমাদের ফার্মাররা এগিয়ে যাবে তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে। তো আমরা যদি এইভাবে একটা কস্ট ইফেক্টিভ যদি একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমার মনে হয় যে আমাদের যে বর্তমান জুট ইন্ডাস্ট্রি আছে তার যে লস্ট যে আমরা গ্লোরিটা আছে, এই গ্লেজটা কিন্তু আমরা পুনরুদ্ধার করতে পারবো। আমরা এখানে মাননীয় সম্মানিত অতিথিরা আছেন, এখানে বিশেষ করে আমাদের মাননীয় সচিব মহোদয় আছেন, মন্ত্রী মহোদয় আছেন, এমপি মহোদয় আছেন। আপনারা যদি আপনাদের পলিসি মেকিং এ জিনিসগুলো আপনারা নিয়ে আসেন, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার সবুর ভাই, ইঞ্জিনিয়ার দেশে বাংলাদেশের বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক বিশেষজ্ঞ, উনি সমস্ত বিষয় নিয়ে উনি বিশদভাবে চিন্তা ভাবনা করে থাকেন। আমি মনে হয় যে সবুর ভাই এটা জিনিসটা ভালোভাবে দেখবেন এবং এটার যে ইম্প্যাক্ট বা এটার ফিউচার, বা আমরা যেন আমাদের ফরেন কারেন্সি যে আর্নিং এর জন্য আবার পুনরায় জুটকে একটি ডিফারেন্ট ওয়েতে পৃথিবীর বুকে ইন্ট্রোডিউস করতে পারি, যেখানে আমাদের বাংলাদেশকে আমরা অনেক দূরে এগিয়ে নিতে হবে চিন্তা ভাবনা। এ বলে আমার প্রেজেন্টেশন শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ ডক্টর ফুরকান তার মূল্যবান
এবং ইফেক্টিভ এবং ইম্প্যাক্টফুল টু ইকোনমি অফ বাংলাদেশ যে প্রেজেন্টেশন রেখেছেন সেটা অত্যন্ত প্রয়োজনীয় এবং ভবিষ্যতে বাংলাদেশকে ইকোনমিক্যালি অনেক সমৃদ্ধি করবে। এবং আমি অডিয়েন্স থেকে প্রথমে জুম থেকে কোশ্চেন রেজ করার জন্য যে কাউকে অনুরোধ করছি। ডক্টর ফোরকান এখানে থাকুন। সরি টু ইন্টারাপ্ট আতিক। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উনি জুমে আছেন, উনি রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে অন্য একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। ওনাকে স্বাগতম জানাই এবং আজকের সঞ্চালককে অনুরোধ জানাবো ওনাকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানোর জন্য। ধন্যবাদ ইঞ্জিনিয়ার এমডি মাসুদুর রহমান, আমাদের অনুষ্ঠানের সভাপতি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবির চেয়ারম্যান এবং বুটেক্স টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের এক্স জিএস এবং ভিপি তুখোর ছাত্রনেতা, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমাদের প্রাণের গর্ব এবং আমাদের কনস্টিটিউয়েন্সির তেজগাঁর যিনি মাননীয় মন্ত্রী মহোদয়, যিনি বারবার ওখান থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসছেন এবং অত্যন্ত দক্ষতা ও সফলতার সহিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাচ্ছেন, ফ্রিডম ফাইটার আসাদুজ্জামান কামাল খান এমপি মহোদয়কে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি এবং বিসিএস ক্যাডার সম্বন্ধে কিছু আলোকপাত করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয়, আমরা চিরকৃতজ্ঞ আপনার কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইইবি কর্তৃক আজকের আয়োজন। আমি মাঝে মাঝে এসে শুনছিলাম, মাঝে মাঝে আবার বের হয়ে যাচ্ছিলাম। আমার পুরাটাই শোনার ইচ্ছা ছিল কিন্তু পারিনি বলে আমি দুঃখিত। আজকের সম্মানিত সভাপতি, যিনি সভাপতিত্ব করছেন, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব টেক্সটাইল ইঞ্জিনিয়ার মাহবুব সাহেব, মাসুদুর রহমান সাহেব, তিনি এই ভার্সিটিরই বোধহয় ছাত্র, খুব যখন টেক্সটাইল কলেজ ছিল, তারপর এটা তাদেরই একটা প্রচেষ্টা, তাদেরই যে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা এটাকে ইউনিভার্সিটি করার। আমি সেটাও দেখেছি, আমাকে বারবার এসে নক করেছেন যাতে করে এইটা ভার্সিটি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে বলা হয় এবং তাদের এই ঐকান্তিক প্রচেষ্টায় আজকে সেই কলেজটি ইউনিভার্সিটি হয়েছে এবং সেই ইউনিভার্সিটির থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বের হয়ে আমাদের অর্থনীতিতে অবদান রাখছেন। সেটারই এই আজকে তিনি সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন আমাদের যারা ভার্চুয়ালি এবং যারা উপস্থিত, আমি সবার নাম আমি বলতে পারছি না, তবে আমাদের ইঞ্জিনিয়ার নুরুল হুদা সাহেবকে দেখছি, তাকে আরো যারা আছেন, আমাদের বোধহয় এমপি সাহেবও যুক্ত হয়েছেন, তিনিও একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। এবং যারা আজকে এখানে যারা বসছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাড়া এবং অন্য যারা বসছেন এবং যারা কিছুক্ষণ আগে রিপোর্ট প্রদান করলেন, একটা দীর্ঘ একটা রিপোর্ট এই সাবজেক্টের উপর আমি কিছুটুকু শুনেছি এবং আমি অভিভূত হয়েছি। আমাদের মাননীয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং সেই রাত্রে বঙ্গবন্ধু পরিবারের বঙ্গমাতা সহ করে যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে, বীর মুক্তিযোদ্ধারা যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি দুই একটি কথা বলি। আমি আবার একটা কাজে আছে, সেখানে আমি যেতে চাচ্ছি। বর্তমান যে টেক্সটাইল বিশ্ববিদ্যালয়টি দেখেন, 50 দশক আগে বঙ্গবন্ধু শিল্পমন্ত্রী থাকা অবস্থায় তার হাতের পরশেই টেক্সটাইল ইনস্টিটিউট থেকে কলেজ হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী 2010 সনে সেটাকে ইউনিভার্সিটিতে রূপান্তরিত করেছেন। টেক্সটাইল ইঞ্জিনিয়াররা বেসরকারি খাতে রপ্তানির প্রায় $34 বিলিয়ন প্রধান কারিগর হিসেবে দেশের অর্থনীতিতে অনন্য ভূমিকা রাখছেন।
আমি সেই জন্য মনে করি আমার এলাকায় ইউনিভার্সিটি, আমার নির্বাচন এলাকায়, সেই জন্য আমি এই এটার জন্য আমি গর্বিত। বর্তমানে পাট ও বস্ত্র খাতকে উন্নত মানের ডাইভার্সিফাইড পণ্য তৈরি করার জন্য যে কয়েক গুণ রপ্তানির পরিমাণ কয়েক গুণ যে বৃদ্ধি হবে তাও আপনাদের মুখে শুনলাম। এটা কিন্তু সারা পৃথিবীতেই এই ডাইভার্সিফিকেশন কিন্তু চলছে। আমরাও খন্ড খন্ড ভাবে আমরা করছি, কিন্তু আমাদের একটা সামগ্রিক প্রচেষ্টা এটার জন্য করতে হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা বহু আগে থেকেই আমরা এই জুটকে আমরা ওটাকে কি বলে না কেমিক্যালের মিশ্রণে আমরা ওই ফাইবার বোর্ড তৈরি করেছি। সেই ফাইবার বোর্ড গুলো ভালোই চলছে এবং এইগুলো দীর্ঘস্থায়ী হয়। শুধু এইটাই নয়, আমাদের এই যে বুলেট প্রুফ হেলমেট গুলো, এইগুলো কিন্তু এই ধরনের ফাইবারের উপরে এপক্সি রেজিন কিংবা অন্য কোনো রেজিনের সংমিশ্রণে এইগুলি হয়ে থাকে। তো এইগুলোর মানে শুধু তাই নয়, আজকাল সব জায়গায় কিন্তু পাটের ব্যবহারটা, কারণ পাট হলো পচনশীল, আমাদের পরিবেশ রক্ষার জন্য পাটের বিকল্প এখন আমার মনে হয় আর কিছু চিন্তা ভাবনা করার কিছু নাই। যেইভাবে আমরা এই পলিথিন কিংবা এই পেট্রোলিয়াম প্রোডাক্ট আমরা ব্যবহার করে পরিবেশ যেইভাবে আমাদের নষ্ট হচ্ছে কিংবা পরিবেশের হুমকি স্বরূপ দাঁড়িয়েছে, সেইখান থেকে উত্তরণের একমাত্র উপায় হলো এই পাটজাত পণ্যকে আরো বেশি মানে জনগণের সামনে তুলে ধরা এবং পাটজাত পণ্য যাতে সবাই ব্যবহার করে সেই দিকে আমাদের দৃষ্টি দেওয়া। আপনারা যেই কাজটি করছেন সেটাই করার জন্য আপনাদের এই প্রচেষ্টা, সেই জন্যই আজকে আপনারা বসছেন। আপনারা বিশেষজ্ঞ, আপনারা এই ব্যাপারে মানে আরো আলোকিত করে আমাদেরকে আমাদের রাস্তা দেখিয়ে দিবেন। নিশ্চয়ই আমরা সেই রাস্তা দিয়ে আমরা যেইভাবে পরিবেশ বান্ধব পাট মনে করি, আমরা পাট আমাদের কোনো এক সময় আমাদের সবচেয়ে অর্থকারী ফসলই ছিল পাট। আমরা সোনালী পাট বলতাম সেই কোন আমরা যখন স্কুলে পড়তাম। আজকে পাট কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে, পাট কিন্তু আবার পাটের ফলন কিভাবে বাড়বে সেই জন্য আমরা সবই চেষ্টা করছি। আমরা সেই জায়গাটিতে অবশ্যই যেতে হবে আমাদেরকে। আমাদের এগ্রিকালচার বলুন, আমাদের পরিবেশ বলুন, সবই সমুন্নত রাখার জন্য পাটের বিকল্প আমাদের কিছুই আর নেই বলে আমরা মনে করি। তা আমি এখনই আবার আরেকটা মিটিং এ যাওয়ার জন্য আমি তাগাদা এসে গিয়েছে। আমি সেই জন্য আপনাদের সঙ্গে না থাকতে পেরে আমি আপনাদের যারা আপনার এখানে আসছেন সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাতে চাচ্ছি। আরো অনেক কিছু ইউজ কিন্তু আসছে, ইন্টেরিয়র ডেকোরেশন বলেন, তারপরে এখন তো শুনি নাকি গাড়ি ঘোড়াও তো এই মেটালিক ইসের বদলে, বডির বদলে এই ফাইবার বডি দেওয়া যায় কিভাবে, সেটাও চিন্তা করা হচ্ছে এবং কোন কোন জায়গায় সাকসেসফুল হয়েছে। আমরা এই সব কিছু নিয়েই আমরা মনে করি এখন নাকি এরোপ্লেন, বিমানের বডি নাকি সেইগুলি দিয়ে বানানোর প্রচেষ্টা চলছে এবং কিছু কিছু অনেক জায়গায় সাকসেসফুল হয়েছে, পরীক্ষামূলক ভাবে তৈরিও হয়ে গিয়েছে। তো সেই জন্যই আমরা মনে করি এই পাট পণ্য যেমন বহুমুখী ব্যবহার এবং পাট উৎপাদন দুটোটাই প্রয়োজন হয়ে গিয়েছে আমাদের দেশের জন্য। আমরা আবার সোনালী আঁশকে, আমরা আমাদের পাটকে আবার সোনালী আঁশ বলে আমরা মানে নিয়ে আসতে পারি, সেইটাই আমাদের এই থাকুক। আর আমি আবারও আপনাদের এই উদ্যোগের মানে সাধুবাদ জানিয়ে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। যারা আয়োজন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ দিয়ে সবাই শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে ধন্যবাদ। আপনার ক্রেস্ট আমরা আপনার বাসায় পৌঁছে দেব। ধন্যবাদ আপনাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম কামাল ভাই, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই আজকে সেমিনারটা উপস্থিত হওয়ার জন্য। আপনি সবসময় আমাদের সঙ্গে ছিলেন, আগামীতেও থাকবেন। আর বিশেষ করে আপনার কনস্টিটুয়েন্সির মধ্যেই আমাদের এই ইউনিভার্সিটিটা, সেই জন্য এটার দিকে আরো বেশি নজর দিতে হবে। আর আমরা আগেও আপনার সহযোগিতা পেয়েছি, সামনের দিকেও আপনার সহযোগিতা পাবো এই আশাবাদ ব্যক্ত করতেছি। আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে এবং আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাকে দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ হুদা ভাই, আসসালামু আলাইকুম। ভাই, আমরা চিরকৃতজ্ঞ, আপনি অনেক সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়ের জন্য। এই পর্যায়ে আমি অনুরোধ ভালো থাকেন আপনি, ভালো থাকেন। জি, আসসালামু জি, ওয়ালাইকুম আসসালাম। জি, এই পর্যায়ে আমি অনুরোধ করব ক্রেস্ট প্রদান করার অনুষ্ঠান আমরা শুরু করব। ঠিক আছে, আপনি জি, অনারেবল চিফ গেস্টের ক্রেস্ট অথবা ক্রেস্ট প্রদানের পূর্বে যদি কোশ্চেন পর্ব থাকে, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, সেটাও হতে পারে। আচ্ছা, এনিওয়ে, তাহলে কোশ্চেন আর নিচ্ছি না, ভবিষ্যতে আমরা কোশ্চেন নিয়ে আলোচনা করব, অথবা আপনারা লিখিতভাবে আমাদের ইমেইলে পাঠিয়ে দিয়েন। কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল, একটা কোশ্চেন ছিল, আমি কি বলতে পারি একটু সামান্য একটু? এরপরে আর বলতে পারবেন না। ধন্যবাদ। ফোরকান, তুমি আসো। জি স্যার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ডক্টর ফোরকান সাহেব, ম্যানচেস্টার ইউনিভার্সিটির, আমিও ম্যানচেস্টার ইউনিভার্সিটির, খুব সুন্দর হয়েছে আর কি। জুট ফাইবার যে এত কিছু ডেভেলপ হয়েছে এটা আমরা আজকে জানতে পেরেছি আর কি, জানতে পেরে অত্যন্ত আনন্দিত। কোশ্চেন হলো, আমার কোশ্চেন ছিল যে ঠিক আছে, এটা যে ফাইব্রাস ডেভেলপমেন্ট এটা আনডাউটেড, কিন্তু আমার প্রশ্নটা হলো আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে এখনো জুট স্পিনিং উইভিং স্থাপনা রয়ে গেছে। ডক্টর ফোরকান যেটা বলেছে যে জুটকে যখন আমরা প্রসেস করি তখন স্ট্রেংথ কমে যায়, কিন্তু আমরা এক্সপেরিমেন্টালি জানি আর কি যে স্ট্রংলি যখনই কোনো উইক সুতাকে আমরা কাপড়ে ঢুকাই ফেলতে পারি তখন স্ট্রেংথ বেড়ে যায়। তার প্রমাণ হলে যে একটা ওয়েভ প্রত্যেকটা ওয়ার্ফের সাথে ফ্রিকশন করে, আর ফ্রিকশন হলো T2 সমান T1 ইন্টু e টু দি পাওয়ার মিউ ইন্টু থিটা। তার মানে দুইটা সুতার ফ্রিকশনাল ফোর্স সেটা আমরা ইউজ করে আমরা সুতার স্ট্রেংথ, কাপড়ে গেলে জুটের স্ট্রেংথ বেড়ে যায়। তো জুটের এই ফ্যাব্রিক দিয়া কোনো কম্পোজিটের কোনো টেস্ট করা হয়েছে কিনা? এমনি তো ফাইবার, আমার কোশ্চেন হলো যে আমরা ফাইবারস ডেভেলপ করছি, কিন্তু ফ্যাব্রিক দিয়ে যদি কম্পোজিট করি তাহলে আমাদের এক্সিস্টিং স্পিনিং উইভিং সবই থাকবে এবং নেশন উইল বি বেনিফিটেড। আমার কোশ্চেন হলো যে ফ্যাব্রিকের কম্পোজিটের কোনো টেস্ট করা হয়েছে কিনা, সেটা ওভেন ফ্যাব্রিকের কম্পোজিটের ধন্যবাদ স্যার আপনার কোশ্চেনের জন্য। আমরা আসলে প্রথমে যে অবজারভেশনটা ছিল সেটা কিন্তু ফেব্রিক নিয়ে স্যার। আমি অলরেডি বলেছি যে ফেব্রিকের যে টুইস্ট এবং ক্রিম আছে স্যার, এই ক্রিমটার কারণে আমি কিন্তু বলছি আই এম নট টকিং অ্যাবাউট স্যার ফাইবার কোয়ালিটি। ফাইবার কোয়ালিটি হয়তো বা একটা নির্দিষ্ট পরিমাণে আপনি বাড়াইতে পারবেন, কিন্তু স্যার যদি আমরা চিন্তা করি যে ফেব্রিকের যে ইনহারেন্ট ফ্লস গুলো আছে, যেটা টুইস্ট এবং ক্রিম, এটা স্যার কম্পোজিটের জন্য অ্যাডভার্স। এটা কিন্তু রেজিনটাকে কিন্তু কোরে পৌঁছাতে দেয় না, এবং যে ক্যাপিলারি অ্যাকশন, এই ক্যাপিলারি অ্যাকশনে কিন্তু ঠিক মতো দেখা যাচ্ছে যে আমরা যখন ভ্যাকুয়াম করি তখন কিন্তু ফুললি ভ্যাকুয়াম হচ্ছে না। এজ এ রেজাল্ট ফাইবারের যে কিন্তু ভলিউম কন্টেন্ট কিন্তু অনেক কমে যাচ্ছে, এবং ভয়েড থাকার কারণে কিন্তু স্ট্রেস লস হচ্ছে এখানে। এই জন্য ফেব্রিকের কম্পোজিটটা বানানো যাবে, কিন্তু স্যার লো এন্ড অ্যাপ্লিকেশন অথবা সেমি স্ট্রাকচারাল অ্যাপ্লিকেশন আমরা রিকমেন্ড করতে পারবো, কিন্তু স্যার হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা এটা রিকমেন্ড করতে পারবো না স্যার। থ্যাংক ইউ স্যার। জি, ধন্যবাদ ফোরকান, তোমার কোশ্চেনের বিপরীতে সুন্দর আনসার দেওয়ার জন্য। এখন আমাদের মাঝে এই সেমিনার সম্বন্ধে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় সংগঠন আইটিটির মাননীয় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এমডি প্রশ্ন করতে চাই রহমান। এখন আর প্রশ্ন করার সুযোগ নেই ভাইয়া, আপনারা ইমেইলে আমাদেরকে পাঠিয়ে দিবেন, তাহলে আপনাদের ইমেইলে আমরা ফোরকানের মাধ্যমে তার আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের সময় নেই, মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সময়ের অনেক মূল্য, তা আমরা আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি এখন আমাদের এক্স প্রেসিডেন্ট, এক্স চেয়ারম্যান টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের এক্স চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এমডি শফিকুর রহমান, প্রেসিডেন্ট আইটিটি মহোদয়কে বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন, আইবির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত সভাপতি
কিছুক্ষণ আগে আমাদের প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। আজকে মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার মুজাফফর হোসেন, টেক্সটাইল প্রকৌশলীদের গর্ব, এবং মাননীয় সংসদ সদস্য জামালপুর 5, মঞ্চে উপবিষ্ট আব্দুস সবুর, সমস্ত বাংলাদেশের সমস্ত প্রকৌশলী সমাজের প্রাণপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং সাবেক সভাপতি আইইবি, মঞ্চে উপবিষ্ট বস্ত্র পাট মন্ত্রণালয়ের সচিব মহোদয় জনাব লোকমান হোসেন মিয়া, আমাদের সাথে অনলাইনে আছেন আইইবির সম্মানিত সভাপতি জনাব নুরুল হুদা, ইঞ্জিনিয়ার নুরুল হুদা, আমাদের সাথে আছেন আমাদের প্রাণপ্রিয় সংগঠক আইইবির ভাইস প্রেসিডেন্ট নুরুজ্জামান ভাই, এবং আমাদের সাথে আছেন এক্স আইইবির বর্তমান সেক্রেটারি শাহাদাত শিবলু, এক্স সেক্রেটারি মঞ্জুর মোর্শেদ ভাই, আইটিটির সম্মানিত সেক্রেটারি জেনারেল শাখাওয়াত হোসেন তালুকদার, এবং আমাদের সাথে আছেন, আমরা অনলাইনে দেখেছি, আমাদের প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় বুটেক্সের সম্মানিত বিসি মহোদয় প্রফেসর এম এ কাশেম এবং প্রফেসর বেলাল, যিনি সদ্য রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত, এবং সিরাজ আইবির সাবেক সেক্রেটারি, এবং আছেন আইবি টেক্সটাইল ডিভিশনের সম্মানিত ভাইস চেয়ারম্যান কোব্বাত, ইঞ্জিনিয়ার কোব্বাত সহ উপস্থিত সকল সদস্যবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই যে সেমিনারটি হয়ে গেল, যে জুট ফাইবার স্ট্যান্ডিং নিয়ে যে কথাটি হলো, যে এই সেমিনারটি হলো স্ট্যান্ডিং অফ জুট ফাইবার ফর কম্পোজিট অ্যাপ্লিকেশন। আমার কাছে যেটা মনে হয়েছে, এটি একটি অ্যাকচুয়ালি গবেষণা, মানে খুবই উচ্চতর গবেষণালব্ধ একটি সেমিনার। বিশেষ করে যারা এগুলো নিয়ে গবেষণা করেন, এবং বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে, আমরা যারা অ্যাপ্লিকেশন লেভেলে, আমাদের জন্য আসলে খুবই স্বল্প সময়ে এই জিনিসটি নিয়ে আত্মস্থ করা একটু কঠিন হয়েছে আমি মনে করি, যার জন্য এটি নিয়ে আসলে খুব বড় ব্যাখ্যা দেওয়ার খুব সুযোগ আমার মধ্যে নাই। আমি যেটি মনে করি, এটি আমাদের আগামী দিনে যারাই এগুলো নিয়ে গবেষণা করবে এবং ইউনিভার্সিটি লেভেল, একাডেমিক লেভেলে যারা কাজ করবেন, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই জন্য আমি এই উচ্চতর গবেষণার জন্য যিনি আজকের এই স্পিকার, কিনোট স্পিকার ডক্টর ইঞ্জিনিয়ার ফোরকান সরকার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডুয়েট, তাকে অভিনন্দন জানাচ্ছি তার এত সুন্দর উপস্থাপনার জন্য। প্রিয় সুধী, আমি আজকে সচিব মহোদয়ের সাথে আমাদের ইতিপূর্বে দেখা হয়েছে। আজকে যিনি বিশেষ অতিথি, অত্যন্ত খুবই ডাইনামিক এবং বলিষ্ঠ নেতৃত্বের অধিকারী তিনি, এবং আমরা দেখেছি যে বিগত দিনে তিনি যখন আমাদের এই মন্ত্রণালয়ে বাংলাদেশের অর্থনীতি, যার উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতি আজকে সবল এবং সুস্পষ্টভাবে যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, সেটি কিন্তু বাংলাদেশের বস্ত্র এবং পাট খাত। এই খাতের তিনি তিনি নেতৃত্ব দিচ্ছেন, এটি আমাদের সৌভাগ্য, এবং ইতিমধ্যেই আমরা এটির কিছু পজিটিভ রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পেয়েছি। আজকে আমাদের যে কয়েকটি অ্যাকচুয়ালি দাবি আমরা বলবো না, যে বাংলাদেশের অর্থনীতির জন্য যেগুলো দরকার, অর্থনীতির বিকাশের জন্য যেগুলো দরকার, সেগুলো নিয়ে বেশ কিছু দিন ধরে আমরা কাজ করে আসছি। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় কিছুক্ষণ আগে যথার্থই বলেছেন যে বাংলাদেশে যখন এই পোশাক শিল্প এবং বস্ত্র শিল্পের যখন উন্নয়নের ধারা বহমান ছিল, তখন কিন্তু একটি বিশ্ববিদ্যালয় কিন্তু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর সেই উদ্দীপনা এবং তার সেই ভিশনের যে তিনি প্রমাণ রেখেছেন যে বাংলাদেশে একটি টেক্সটাইল পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্থাপন, এবং পরবর্তীতে যেটি আমাদের সাধারণ শিবলু বলেছে যে বাংলাদেশে অনেকগুলো টেক্সটাইল কলেজ, ভোকেশনাল ইনস্টিটিউট সেগুলো প্রতিস্থাপিত হয়েছে। আজকে আমরা মনে করি যে বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে কম বেশি সেটি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু একটি কথা আমাদের মনে রাখতে হবে, সে যেই হাজার হাজার কোটি টাকার যে সম্পদ, বিশেষ করে যে ইনস্টিটিউটগুলো মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন দিচ্ছেন, সেগুলোর জন্য কি আমরা পর্যাপ্ত পরিমাণে শিক্ষক আমরা পাচ্ছি কিনা? আমি বলবো যে মোটেই নয়।
এবং এটির একটি বিশেষ কারণ হচ্ছে যে বাংলাদেশের টেক্সটাইল প্রকৌশলীরা বিভিন্ন প্রাইভেট কোম্পানিগুলিতে যখন কাজ করে তারা অতিরিক্ত এবং খুবই উচ্চ বেতনে উচ্চ সুবিধায় তারা কিন্তু সেখানে চলে যাচ্ছে। সরকারিভাবে তাদের না আছে আসলে বেতনের সেই পরিমাণ, না আছে সেই সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে মর্যাদা। তাই আজকে প্রত্যেকের কণ্ঠে একটি কথাই বেশি আসছে যে আমাদের বিসিএস ক্যাডার না হলে আসলে এই আমাদের যতই ইনস্টিটিউট হোক, যতই ইউনিভার্সিটি হোক, আসলে সেটির কোনো আমাদের জন্য সম্ভব হবে না বাংলাদেশ অর্থনীতিতে। তাই আমি মনে করি আজকে অভিজ্ঞ এবং খুবই ব্যক্তিত্বের অধিকারী আমাদের যে সচিব মহোদয় আছে, তার কাছে আমাদের অনুরোধ যে বিসিএস ক্যাডার নিয়ে আমরা কাজ করব আপনার সাথে। যদিও এর আগে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় মির্জা আজম সাহেব যখন ছিলেন তখন আমাদের একটি বিসিএস ক্যাডার নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে একটি অনুশাসন আসছিল এইভাবে যে সেটি যেন আমরা সাব ক্যাডার যদি আমরা চাই তাইলে সেটি সম্ভব। কিন্তু আমরা আসলে টেক্সটাইল যখন সারা বাংলাদেশে বিস্তৃত, সারা বাংলাদেশের পোশাক যখন সারা পৃথিবীতে বিস্তৃত, তখন এই মুহূর্তে আমাদের জন্য সাব ক্যাডারটা আমাদের অন্তত পক্ষে মানায় না। আমরা মনে করি আমরা চাই যে আমাদের জন্য পূর্ণাঙ্গ ক্যাডার আমরা চাই। আরেকটি কথা, সরকারের আজকে যে গবেষণাগুলো হচ্ছে, নিশ্চয়ই আমরা মনে করি যে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের মহান স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তীর এই প্রাক্কালে দাঁড়িয়ে যখন বাংলাদেশে বা যখন পূর্ব পাকিস্তানের সময় যখন একমাত্র জুটকে নিয়ে আমাদের বৈষম্যের সবচেয়ে বড় অঙ্গুলি প্রদর্শন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যখন আমাদের এই জুটের টাকার 88 ভাগ খরচ হয়েছে পাকিস্তানে, 18 ভাগ খরচ হয়েছে বাংলাদেশে, এইটি দিয়েই কিন্তু সেই সময়ে বাঙালিকে আন্দোলনকে বেগবান করেছিল। কিন্তু আজকের সেই জুট কিন্তু আমাদের কাছে অনেকটাই গলার ফাঁসের মতো, সোনালী আঁশটা গলার ফাঁসের মতো হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি আগামী দিনে বিশেষ করে আমাদের যে প্রজেক্টগুলো হচ্ছে, মাননীয় সচিব মহোদয় আপনি জানেন যে বিস্কুটের জন্য একটি প্রজেক্ট হয়েছিল বিজিএমসির আন্ডারে, সেটির কিন্তু আলোর মুখ আমরা কিন্তু এখনো দেখতে পাই না। আমরা দেখতে পাই না স্পেশালাইজড জুট কটন নিয়ে জামালপুরে একটি প্রজেক্ট হওয়ার কথা, সেটিও আমরা জানি না আসলে কোন পর্যায়ে আছে। আজকে পলিব্যাগ নিয়ে একটি কথা ছিল ডক্টর মোবারকের, সেটিও কিন্তু গত 5-6 বছর থেকে কিন্তু সেটিরও কিন্তু আলোর মুখ কতটুকু আসছে আমি জানি না। এবং আসার কথা কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা হচ্ছিল সেই টেক্সটাইল ডিভিশনের রুমে, যে বেলাল আমাদের যে প্রফেসর বেলাল বলছিল যে সিমলেস ব্যাগ তৈরি করব আমরা এখন থেকে। আমি মনে করি সেটি যদি বাণিজ্যিক ভাবে যদি করা যায় এবং সরকারি ভাবে যদি সেটি সহায়তা করা হয়, কারণ টেক্সটাইল ইউনিভার্সিটি সেটি একটি স্বতন্ত্র সে অটোনমাস বডি, তাদের অতটুকু হয়তো ফান্ড নাও থাকতে পারে। আমি মনে করি সরকারের তরফ থেকে সেটিকে সাহায্য করে আমাদের এই যে গবেষণাকে এগিয়ে নেওয়ার জন্য। আজকে আমরা জানি যে পাটের যে পাট কাঠি, সেই পাট কাঠি থেকে যে আমাদের অ্যাক্টিভেটেড কার্বন যেটা আমরা চায়নাতে আমরা এক্সপোর্ট করেছিলাম, মাঝখানে এখন বোধহয় বন্ধ আছে। আমরা যদি অ্যাক্টিভেটেড কার্বনটাকে যদি করতে পারি তাহলে আমার মনে হয় সেটি, এই জন্য একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য আমি অনুরোধ করব। আজকে সরকারি পর্যায়ে কিন্তু সমস্ত কিছু হচ্ছে, আজকে এতগুলো মিল কিন্তু আমাদের কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা কিন্তু মাননীয় আজকের বিশেষ অতিথির সাথে আমাদের কথা হয়েছে যে সরকারিভাবে সরকার নির্ধারণ করবে আসলে টাস্ক ফোর্স গুলোতে কে থাকবে। কিন্তু আমি মনে করি সরকার তো আজকে যিনি সচিব মহোদয় আছেন তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা মনে করি আমাদের টেক্সটাইলের দুটি সংগঠন, আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন আইবি এবং আইটিটি আমাদের আরেকটি প্রতিষ্ঠান, এই দুটি প্রতিষ্ঠান থেকে যদি আমরা আপনাদের যদি কোনো সহযোগিতা করতে পারি আমি মনে করি সেটি হবে জাতির জন্য অত্যন্ত কল্যাণকর। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, একটি কথা আমাদেরকে মনে রাখতে হবে যে আমি এটা অনুরোধ করব, জুট রিসার্চ কিন্তু বাংলাদেশের জুটের উপরে রিসার্চের জন্য কিন্তু সেটি তৈরি হয়েছে, কিন্তু আজকে সেটি কিন্তু কৃষি মন্ত্রণালয়ের অধীনে। আজকে যারা সেখানে আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়াররা সেখানে চাকরিরত আছে তাদের সেখানে প্রমোশনের ক্ষেত্রে কিন্তু ফ্লোর ক্রসিং হচ্ছে। আমি সবুর ভাইকে অনুরোধ করব, এটি কিন্তু কোনোভাবে হওয়ার কিন্তু যৌক্তিক না, কারণ আমরা এখানে আমাদের টেকনিক্যাল লোক কোনোভাবেই
টেকনিক্যাল পদগুলো কোনোভাবেই আসলে কৃষি দিয়ে সেটি ইয়ে হওয়া উচিত না। তাই আমরা মনে করি আগামী দিনে টেক্সটাইল সেই বিজিআরআই যেটা জুট রিসার্চ ইনস্টিটিউটকে আমাদের মধ্যে টেক্সটাইল মিনিস্ট্রির আন্ডারে আনার জন্য আমি আহ্বান করব। এটি আমার মনে হয় আজকে আমাদের একটি প্রাণের দাবি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, তবে এইটুকু বলবো যে মিলগুলো আমাদের বন্ধ হয়ে গেছে এবং পরবর্তী সেগুলোকে সংস্কার করে নতুন ভাবে পিপি প্রজেক্টের মধ্যে দেওয়া হবে। সেখানে একটি আবেদন থাকবে, সেটির জন্য গতানুগতিক জুট ব্যাগ অথবা অন্যান্য যে প্রচলিত জিনিস না তৈরি করে সেগুলোর যেন ডাইভার্সিফাইড প্রোডাক্টগুলো তৈরি করা হয়, তাহলে আজকের গবেষণা কিন্তু সার্থক এবং সফল হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। হ্যাঁ, ধন্যবাদ শফিক ভাই আপনার সুগর্ভ বক্তব্যের জন্য। এবং আমি বিশ্বাস করি মাননীয় সেক্রেটারি মহোদয় আমাদের যে প্রাণের দাবি বিসিএস ক্যাডার এবং পাট শিল্পের উন্নয়নে উনি নিশ্চয়ই সর্বদা পদক্ষেপ অব্যাহত রাখবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আইবির এইচআরডি ডিপার্টমেন্টের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুজ্জামান মহোদয় সাহেবকে। নুরুজ্জামান মহোদয় সাহেব, ইঞ্জিনিয়ার নুরুজ্জামান মহোদয় সাহেব, ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশন কর্তৃক আজকের আয়োজিত এই একটা সুন্দর সেমিনার, যেখানে সভাপতিত্ব করছেন টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান জনাব মাসুদুর রহমান। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের খুবই আপনজন, আমাদের গর্ব, টেক্সটাইল ডিভিশনের প্রাক্তন ইঞ্জিনিয়ার, যিনি একমাত্র সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফফর হোসেন এমপি। প্রধান অতিথি মহোদয় ছিলেন আমাদের অত্যন্ত গর্বের, যিনি টেক্সটাইলের সঙ্গে জড়িত, যেখানে টেক্সটাইল ভার্সিটি আছেন, বীর মুক্তিযোদ্ধা জনাব কামাল সাহেব, উনি চলে গিয়েছেন। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আইবির প্রাক্তন সফল প্রেসিডেন্ট, আমাদের অত্যন্ত আপনজন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি অত্যন্ত একজন সুযোগ্য কর্মঠ সচিব লোকমান হোসেন মিয়া, যাকে আমি দীর্ঘদিন চিনি, অনেক আগের থেকে চিনি, যিনি যেখানে যান সেখানেই কিছু কাজের চিহ্ন, বিশেষ করে সরকারের উন্নয়নের সঙ্গে উনি জড়িত। এবং আমি মনে করি যে আজকে ওনার থেকেই অনেক কিছু আমরা শুনতে পাবো। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের আইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, মঞ্জুর লক মঞ্জু। আরও আছেন আমাদের সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী শাহাদত হোসেন শিবলু। আছেন সিরাজ সাহেব, আমাদের প্রাক্তন আইবির প্রেসিডেন্ট। শফিক ইতিমধ্যে সুন্দর বক্তব্য দিয়ে গেছেন, শফিকুর রহমান সিআইপি। আমি সকলকে ঠিক অ্যাড্রেস করতে পারছি না, আতিক ভালো সঞ্চালক দায়িত্ব নিয়েছেন। আসলে যে সেমিনারটা হলো, আসলে এটা খুব গবেষণামূলক। এবং আমি লক্ষ্য করলাম যে উনি যেভাবে বলেছেন ম্যানচেস্টারের কথা, আমি ওখানে গিয়েছি, আমার সৌভাগ্য হয়েছিল নেদারল্যান্ডে পড়াশোনা করার, সেই সুযোগে ম্যানচেস্টার, বার্মিংহাম, সেখানে আমাদের ওয়াটার স্থলভর আমরা পড়াশোনা করেছিলাম। এবার এত সুন্দর জিনিস উনি বলেছেন, যেটা আসলেই খুব একটা গবেষণামূলক। আমার হাতে ওখানে আমি নিয়েছি সচিব মহোদয়ের হাত থেকে, যে এই ফাইবার দিয়ে কিভাবে কি কাজ করা যাচ্ছে, এবং এটা খুবই সুন্দর, এটা খুবই সময় উপযোগী। আর টেক্সটাইল এমন একটা ডিভিশন বা টেক্সটাইল যেটা বাংলাদেশের আজকে যে আমরা $34 বিলিয়ন আমরা যে ইনকাম করছি, সেটা একমাত্র টেক্সটাইল যারা ইঞ্জিনিয়ার আছে তাদের পক্ষে করাই সম্ভব হয়েছে। এই জন্য আমি মনে করি যে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আজকে যে সেমিনার হচ্ছে, সেখানে আজকে আমাদের অনেক কিছু আমরা আশা করব, যারা গেস্ট আছেন, বিশেষ করে এমপি মহোদয় আছেন, আমাদের সচিব মহোদয় আছেন, আমাদের আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আছেন। যদি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারদেরকে শক্তিশালী না করা যায়, তাহলে তো আমাদের উন্নয়নের দ্বারা অব্যাহত হবে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখেছেন সোনার বাংলা গড়ার, আমাদের বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলা গড়ার, সেটা তো আমি মনে করি যে অত্যন্ত মানে দেরি হয়ে যাবে।
সে অতি সত্তর টেক্সটাইল ইঞ্জিনিয়ার যারা প্রকৌশলী আছেন, মাননীয় সচিব মহোদয়, আমি জানি আপনি অত্যন্ত প্রধানমন্ত্রীর আস্থাভাজন, সরকারের আস্থাভাজন, এদেরকে ক্যাডার করার জন্য আপনি ফাইল পাঠান। ইনশাল্লাহ আমরা এটা সবুর আছে, আমার মুজাফফর সাহেব আমার বিআই, উনাকে অনুরোধ করবো যে আপনারা যাবেন, আমরা এই দিক থেকে এটা করার চেষ্টা করবো। এটা দরকার আছে, দেশের উন্নয়নের দরকার আছে। আর একটা কথা না বললেই নয়, এই উন্নয়ন অব্যাহত রাখার জন্য যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছেন, আপনাদের কিছু আমার অনুরোধ থাকবে, সতর্ক থাকবেন। ষড়যন্ত্রের ঘরে বসে নাই। আজকের এই উন্নয়নের ধারাকে ব্যাহত করার জন্য আজকে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হচ্ছে। আরে যুদ্ধ হয়েছিল বঙ্গবন্ধুর ডাকেই, যে একটা ভাঙায় না কেন, তার তো বহুত রকম তার এরকম ভাস্কর্য রয়ে গেছে। ঘরে বসে থাকার সময় নাই। যারা আছেন দলমত নির্বিশেষে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যদিও সেমিনারে সব কথা বলার কথা না, তাহলে আমি একটু সুযোগ নিচ্ছি। আপনারা যেখানে যে অবস্থান আছেন সেখান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তার কারণে এই উন্নয়নের ধারা পাকিস্তানপন্থী যারা আছে তাদের সহ্য হচ্ছে না, যার জন্য তারা বারবার ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র চিরতরে রুখে দিতে হবে আপনাদের। আমরা যুদ্ধ করেছিলাম বঙ্গবন্ধু ডাকে, ওই বাঁশির হুইসেল দিয়ে আর হঠাৎ করে একটা বললাম আর ঘোষণা, ওইরকম ঘোষণা সবাই দিয়েছিল। তো যাই হোক, এটা আমি আপনাদের অনুরোধ রাখবো। যদিও টেক্সটাইলে যারা ডিভিশনে যারা আছে ইঞ্জিনিয়াররা সবসময় আমাদের স্বাধীনতার সপক্ষের শক্তিকে তারা সহযোগিতা করে থাকেন, আগামীতেও করবেন। আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করব না, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সুন্দর উপহার, যে সেমিনার উপহার দিয়েছেন সেই ডক্টর ফখরুলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ নুরুজ্জামান ভাই তার সুন্দর বক্তব্য প্রদান করার জন্য। আমরা নিশ্চয়ই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নমিনেশন পেয়ে এখানে নির্বাচিত হয়ে এসেছি। সুতরাং আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 ধারণ করি এবং সেই প্রেক্ষাপটেই যাতে দেশের রপ্তানির চাকা আরো পরিধি বাড়ে, সেই জন্যই আজকের এই সেমিনারের আয়োজন। এবং এই সেমিনারের জিস্ট আমরা মাননীয় প্রধানমন্ত্রী তথা কনসার্ন সকল অথরিটির কাছে পৌঁছে দিব, যাতে এটা বাস্তবায়িত হয় এবং মাননীয় সেক্রেটারি মহোদয় আমাদেরকে সহযোগিতা করবেন। এই পর্যায়ে আমি সেমিনার বিষয়ে বক্তব্য রাখার জন্য আমাদের আজকের মধ্যমণি এবং ডাইনামিক প্রশাসক, যিনি সর্বস্তরে তার অবদান রেখে আসছেন, যখন তিনি বিসিএস পাশ করে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে জয়েন করেছেন সেখান থেকেই আমি তার পাশেই তার বাড়ি, তার গৌরনদী, আর আমার বাড়ি চর্মগুড়িয়া মাদারীপুর, মাত্র 35 কিলোমিটার দূরে। সুতরাং আমি ওনার ডাইনামিজম সম্বন্ধে জানি এবং আমি অনেক খবর নিয়েছি পার্সোনালি, যে উনি অত্যন্ত প্রধানমন্ত্রীর আস্থাভাজন এবং উনি শুধু আস্থাভাজনের কারণেই যোগ্য নন, উনি ওনার স্কিলস, পারফরম্যান্স, সততা, ইন্টিগ্রিটি ইত্যাদি দিয়ে প্রমাণ করেছেন সর্বস্তরে যে উনি বাংলাদেশের অনেক অবদান রেখেছেন এবং রেখে চলেছেন। আমি আশা করব উনি আমাদেরকে দিক নির্দেশনা দেবেন, যেভাবে আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। এই মুহূর্তে আমি মাননীয় সেক্রেটারি মহোদয় লোকমান হোসেন মিয়া, মিনিস্ট্রি অফ টেক্সটাইলস অ্যান্ড জুট মহোদয়কে বক্তব্য প্রদান করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অফ বাংলাদেশ কর্তৃক আজকের এই আয়োজিত সেমিনারের সম্মানিত সভাপতি, এখানে কিছু সময় আগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়। এখানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব সবুর সাহেব, সাবেক সভাপতি এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ের সম্পাদক নুরুজ্জামান সাহেব সহ আপনারা সবাই নক্ষত্র আর কি এই জগতের।
উপস্থিত সম্মানিত সহকর্মীবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সহকর্মীবৃন্দ, সকলকে আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি। এবং এই করোনার মতো এই সময় উপযোগী একটা সেমিনার আয়োজন করার জন্য আমি আপনাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আর শুরুতেই আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি সকল বীর মুক্তিযোদ্ধাদের, 2 লাখ মা বোনদের, এবং কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট কালো রাত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা সহ যারা শহীদ হয়েছেন সকলদেরকে। আসলে আমরা তাদের এই ফসল যারা আত্মহত্যা দিয়েছে, এখানে যারা বসা আছি আজকে